আসসালামু আলাইকুম। রসায়নের প্রথম চ্যাপ্টারের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তুমি এসএসসি যেই ব্যাচই হও না কেন, হয়তো রসায়ন শেখার শুরু হচ্ছে তোমার এই চ্যাপ্টারটা দিয়ে। চ্যাপ্টারটা কি? চ্যাপ্টার 1, আমাদের রসায়ন পরিচিতি। এই চ্যাপ্টার থেকে আমাদের এসএসসি পরীক্ষায় অনেক বেশি প্রশ্ন আসে না, কিন্তু এই চ্যাপ্টারটার মাধ্যমে আমাদের রসায়ন শেখা শুরু হয়। এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা জানতে পারি যে টোটাল রসায়নটা আমাদের জীবনে কি কাজে লাগে, টোটাল সব কিছু সম্পর্কে আমরা জানতে পারি। এবং এই চ্যাপ্টারের শেষে যে কিছু কোয়েশ্চেন আছে, এর ভিতরে কিছু খ নম্বর প্রশ্ন আছে যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা যায়, এমসিকিউ আকারে আসতে দেখা যায়, খ নম্বরে আসতে দেখা যায়। আমি তোমাকে একটা শর্ট ক্লাসের মাধ্যমে এই রসায়নের পরিচিতি চ্যাপ্টারটা এ টু জেড গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে যত ধরনের খ নম্বর প্রশ্ন আসে, যত ধরনের এমসিকিউ আসে, এবং এই চ্যাপ্টার থেকে যা যা পড়তে হবে সব তোমার জন্য একটা গোছানো ক্লাস হয়ে থাকবে। সো তুমি আমার সাথে শুরু করো, আমার সাথে এই চ্যাপ্টারটা এ টু জেড তুমি খাতা কলমে নোট করো, কয়েকবার এই চ্যাপ্টারটার বারবার বারবার আমার সাথে দেখে শিখে ফেলো, কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করো। তারপরে তুমি যদি তোমার মেইন বইটা রিডিং পড়ো তাহলে তোমার কাছে কঠিন লাগবে না। এমনিতে তুমি যদি মেইন বইটা একা একা পড়তে চাও তাহলে তোমার কাছে কঠিন লাগবে এবং তুমি অনেক কিছু বুঝবা না, তোমার কাছে বোরিং লাগবে। বলবা যে রসায়নে এই পার্টটা তো একদম বোরিং, রিডিং পার্ট, রিডিং পার্ট আমি কেন পড়বো? সো ওই জায়গা থেকে তোমার বাঁচার জন্য তুমি আমার সাথে শুরু করো, এ টু জেড দেখো, কয়েকবার দেখতে পারো, তাহলে তোমার এই চ্যাপ্টারটা বোরিং লাগবে না। আমি ট্রাই করব এই চ্যাপ্টারের ডিউরেশন, ক্লাস ডিউরেশন একটু কম রাখার, যাতে তোমরা এই ক্লাসটা করে মজা পাও, ঠিক আছে? সো চলো আমরা দেরি না করে শুরু করি আমাদের রসায়ন পরিচিতি এই ক্লাসটা। প্রথমে আসো যে রসায়ন পরিচিতি এই ক্লাসটা করতে গেলে শুরুতেই আমাদের কি জানা লাগবে। এখানে দেখো একটা কথা লেখা আছে যে বিজ্ঞানের একটি শাখা হলো প্রাকৃতিক বিজ্ঞান, ন্যাচারাল সায়েন্স। তো প্রাকৃতিক বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্স, এই কথাটার উপর আমাদের আগে ফোকাস করতে হবে। এবার খেয়াল করো, ন্যাচারাল সায়েন্স মানে হচ্ছে আমাদের চারিপাশে যে প্রকৃতি আছে, পরিবেশ আছে, এখানে যেই ধরনের বিজ্ঞানগুলো বা সায়েন্সগুলো আছে, এইটাকে বলে হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। আমাদের চারপাশে যেই প্রকৃতি আছে, যেই পরিবেশ আছে, এই জায়গাতে যেই বিজ্ঞানগুলো আছে, এই বিজ্ঞানগুলোকে বলে হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, ঠিক আছে? ন্যাচারাল সায়েন্স। এই ন্যাচারাল সায়েন্সকে আমরা যখন ব্যাখ্যা করব, আমাদের প্রাকৃতিক বিজ্ঞান বা ন্যাচারাল সায়েন্স, এটাকে যখন আমরা ব্যাখ্যা করব, এইটা ব্যাখ্যা করার জন্য আমরা পদার্থ বিজ্ঞান এইটা ইউজ করি, এইটা ব্যাখ্যা করার জন্য আমরা রসায়ন এটা ইউজ করি, এইটা ব্যাখ্যা করতে যেই আমরা জীববিজ্ঞান বা জীববিজ্ঞান বা বায়োলজি এটা ইউজ করি, ঠিক আছে? জীববিজ্ঞান। আবার এইটা ব্যাখ্যা করতে গেলেই, এই প্রাকৃতিক বিজ্ঞানকে ব্যাখ্যা করতে গেলেই ওই যে আমরা তোমার হচ্ছে অ্যাস্ট্রোনমি পড়ি না, অ্যাস্ট্রোনমি বা জ্যোতিষ বিজ্ঞান, মানে গ্রহ উপগ্রহ তারা নক্ষত্র এগুলো যেগুলো নিয়ে পড়ি, এটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমি, ঠিক আছে? অ্যাস্ট্রোনমি মানে ওই যে গ্রহ উপগ্রহ পৃথিবী তারা সূর্য এগুলার যে বিজ্ঞান, এগুলা সম্পর্কে। সো এই সবগুলা কিন্তু প্রকৃতিকে নির্দেশ করে, তাই না? সো প্রকৃতিকে নির্দেশ করার জন্য যে বিজ্ঞানগুলা আমরা পড়ি সেগুলো হচ্ছে ন্যাচারাল সায়েন্স বা প্রাকৃতিক বিজ্ঞান। এই প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে একটা পার্ট, জাস্ট ডেডিকেটেড একটা পার্ট, জাস্ট একটা পার্ট হলো আমাদের রসায়ন। তাহলে রসায়ন হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞানের একটা পার্ট। প্রাকৃতিক বিজ্ঞানে যে শুধুমাত্র এই কয়টা আছে তা কিন্তু না, প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে আরো অনেক কিছু আছে, আরো অনেক বিজ্ঞান আছে। প্রকৃতিকে যতভাবে তুমি ব্যাখ্যা করতে পারবা সবগুলাই এক একটা শাখার আন্ডারে তুমি যদি নিয়ে আসো, সেটাকে প্রাকৃতিক বিজ্ঞান বলতে পারবা। সো যতগুলা শাখার আন্ডারে আমরা নিয়ে যেতে পারবো, সেই শাখাগুলোর মধ্যে একটা পার্ট, জাস্ট একটা পার্ট হচ্ছে রসায়ন। সেই রসায়নটা আসলে কি পড়াই খেয়াল করো, এই রসায়নটা আমরা কি পড়ি বা কি পড়াই। রসায়ন বলতেছে যে প্রাকৃতিক বিজ্ঞানের যে শাখায়, একটা শাখা আছে, অনেকগুলা শাখা না, এটা একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা, এই অনেকগুলা শাখার মধ্যে যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন এটা নিয়ে আলোচনা করা হয়। তিনটা কথা, এই তিনটা কথা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। এই তিনটা কথা তোমার বহুত জায়গায় কাজে লাগবে। রসায়ন পড়তে গেলে এই তিনটা কথাই পুরা রসায়নকে ডিফাইন করে। কি কি কথা? একটা হচ্ছে পদার্থের গঠন, একটা হচ্ছে পদার্থের ধর্ম, একটা হচ্ছে পদার্থের পরিবর্তন। তোমরা যদি কেউ ফিজিক্স পড়ে থাকো, ফিজিক্স হচ্ছে গতি প্রকৃতি নিয়ে আলোচনা করে। ধরো একটা বলকে আমি ছুঁড়ে মারলাম, তো বলটা যখন আমি ছুঁড়ে মারবো, বলটা কি ধরনের আচরণ করবে, গতি, শক্তি, এই টাইপের জিনিসপত্রগুলো নিয়ে ফিজিক্স তোমার হচ্ছে যে
মোটামুটি কাজ করে। রসায়ন হচ্ছে ওই যে বলটাকে আমি ছুঁড়ে মারলাম, ওই বলটার ভিতরের গঠন কেমন, ওই বলটা কি ধরনের বিক্রিয়া করে, ওই বলটাকে পরিবর্তন করে অন্য কিছু যদি আমি বানাইতে চাই ওর ভিতরের বিজ্ঞানটা কি হবে, অর্থাৎ পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন, এগুলা নিয়ে বলে হচ্ছে রসায়ন। জীববিজ্ঞান কি বলে? জীবের আচরণ, জীব যেগুলো আছে, জীব এবং প্রাণী মানে যাদের ভিতর জীবন আছে তাদের ভিতরের গঠন কি, তাদের ভিতরের যেই আচরণ সেগুলো নিয়ে কথা বলে জীববিজ্ঞান। অ্যাস্ট্রোনমি তুমি যদি পড়তে চাও তাহলে ওই যে বললাম গ্রহ, নক্ষত্র, তারা, এই টাইপের জিনিসপত্রগুলোর আচরণ নিয়ে কথা বলা হচ্ছে অ্যাস্ট্রোনমি। সো সেম ভাবে তাহলে রসায়ন নিয়ে যখন আমরা আলোচনা করব, এই রসায়নের আলোচনায় আমাদের 3 ধরনের কথাবার্তা বারবার আসবে। কি কি? পদার্থের গঠন, অর্থাৎ একটা পদার্থ তার গঠন কেমন। ধরো এই জায়গাতে আমরা একটা পদার্থ নিলাম, এইটা একটা পদার্থ, তো এর ভিতরের গঠন কেমন, এর ভিতরের গঠন কেমন। তারপরে এর ধর্ম, এ কি ধরনের আচরণ করে, এর বৈশিষ্ট্য কি। এর ধর্ম, এ কি ধরনের আচরণ করে, এর বৈশিষ্ট্য কি। এবং এর পরিবর্তন, পরিবর্তন মানে একে পরিবর্তন করে অন্য কিসে রূপান্তর করা যায়, কি করা যায়, এই 3টা নিয়ে কথা বলবে আমাদের হচ্ছে রসায়ন। তাহলে রসায়ন কিভাবে কাজ করে সেটা তো আমরা বুঝলাম। এবার আসো, রসায়নের এই যে ধারণা, এটা আমরা পাইছি কোথা থেকে? আমাদের রসায়নের ধারণা পাওয়ার পিছনে বিশাল ইতিহাস আছে। সেই ইতিহাস পার করেই কিন্তু আমরা রসায়ন সম্পর্কে ধীরে ধীরে একটা ধারণা পাইছি। এই ইতিহাসের ভিতরে প্রথমেই আমরা এই মানুষটার নাম যদি দেখি, এই মানুষটার নাম একটু ভালো করে খেয়াল করো, এই মানুষটার দিকে খেয়াল করবা। আমরা সামনে যখনই অন্য চ্যাপ্টার পড়তে যাব, অন্য চ্যাপ্টারে যে আমি এই মানুষটা সম্পর্কে অনেক ধরনের ধারণা পাবো। নাম কি? এনার নাম হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড। এনার নাম কি? এনার নাম হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড। তো রাদারফোর্ড একটা পরীক্ষা করে, সেই পরীক্ষার নাম হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষা বা রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট। তো রাদারফোর্ডের পরীক্ষার মাধ্যমে আমরা একটা চমৎকার জিনিস দেখতে পাই। রাদারফোর্ডের পরীক্ষাটা আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে ডিটেলস পড়বো। রাদারফোর্ড একটা মডেল প্রস্তাবনা করেন একটা পরীক্ষার মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে যে মডেল প্রস্তাবনা করেন তাকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল বলি। রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আমরা ইন ডিটেলস সামনের চ্যাপ্টারগুলোতে পড়বো, এখন জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। তো দেখো, রাদারফোর্ড যখন একটা এক্সপেরিমেন্ট করেন, কি এক্সপেরিমেন্ট করেন? দেখো, সে এরকম একটা ডিভাইস নিছে, এই যে এরকম একটা ডিভাইস নিছে, এই ডিভাইসের মধ্যে যেটা লাল দেখতে পাচ্ছ না, এই লালে সে একটা তেজস্ক্রিয় কণা নিছে। তেজস্ক্রিয় কণা মানে একটা শক্তিশালী কণা। তো সেই তেজস্ক্রিয় কণা বা শক্তিশালী কণা নেওয়ার পরে সে এটাকে সামনের দিকে ছুঁড়ে দিছে। সামনের দিকে ছুঁড়ে দেওয়ার পরে এখানে একটা গোল্ডের পাত আছে, মানে একটা স্বর্ণের পাত। এই স্বর্ণের পাতে যে আঘাত করছে, এই স্বর্ণের পাতে যে আঘাত করার পর এই আঘাতের ফলে এই জায়গাতে কিছু ঘটনা ঘটছে, কিছু আচরণ হয়েছে, কিছু ঘটনা ঘটছে। এই আচরণের উপর ডিপেন্ড করে একটা বেসিক পদার্থের যে গঠন সম্পর্কে আমরা ধারণা পাইছি। একটা বেসিক পদার্থের গঠন সম্পর্কে কি পাইছি? ধারণা পাইছি। তার মানে রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে এর ভিতরে যে পদার্থটা আছে, মানে স্বর্ণর যে পাতটা আছে, এই স্বর্ণর পাতের ভিতরের যে গঠন কেমন, স্বর্ণর পাতের ভিতরের যে গঠন কেমন সেটা সম্পর্কে ধারণা পাইছে। তো এই পদার্থের গঠন সম্পর্কে ধারণা আমরা খুব সুন্দর মতো রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা থেকে পাই। তাহলে দেখো, রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে আমরা পদার্থের গঠন সম্পর্কে ধারণা পাই। পদার্থের গঠন মানে কি? এই যে স্বর্ণের পাতটা আছে, এর ভিতরের গঠন কেমন, এর ভিতরে কি কি দিয়ে তৈরি, কিভাবে তৈরি, কেমন ভাবে তৈরি, এই জিনিসপত্রগুলো সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে। তো রাদারফোর্ডের এই এক্সপেরিমেন্টকে আমরা একটা সুন্দর নাম দিই, সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। কেন? কারণ রাদারফোর্ড এই জায়গা থেকে একটা আলফা কণা, একটা তেজস্ক্রিয় রশ্মি বা আলফা কণা বলে এটাকে, এখান থেকে ছুড়ে দেয়। ছুড়ে দিলে আস্তে 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 এই পদার্থের উপরে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে এর গঠন সম্পর্কে একটা সুন্দর ধারণা দেয়। তাহলে পদার্থের গঠন সম্পর্কে যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এইটা একটা সুন্দর ধারণা দিচ্ছে আমাদের। বুঝতে পারছো? আশা করি ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার। তো রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। তাহলে রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। ওকে, গ্রেট। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন, 3টা ওয়ার্ডই আমাদের আসছে। আমরা কিন্তু পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করলাম। এবার খেয়াল করো, পদার্থের গঠন, এই গঠনকে আমরা
খেয়াল করো রাদারফোর্ডের এই এক্সপেরিমেন্টের মাধ্যমে যখন দেখছি তখন কেমন দেখছি, একটা পদার্থের ভিতরে ঠিক এরকম গঠন আছে, একটা পদার্থের ভিতরে, মানে আমরা ধরো ওই যে স্বর্ণের পাত নিছিলাম না, ওই স্বর্ণের পাতের ভিতরের গঠন কেমন, স্বর্ণের পাতের ভিতরের গঠন আমরা দেখতে পাচ্ছি যে একটা খুব ক্ষুদ্র জিনিস যদি নিই, একটা খুব ক্ষুদ্র পার্ট যদি নিই, সেই ক্ষুদ্র পার্টের ভিতরে এগুলো হচ্ছে আমার ইলেকট্রন, এগুলো কি, এগুলো হচ্ছে আমার ইলেকট্রন, এগুলো হচ্ছে আমার ইলেকট্রন। তো ইলেকট্রনগুলা ঠিক এইভাবে ঘোরাঘুরি করতেছে, আর মাঝখানে আমাদের প্রোটন প্লাস নিউট্রন আছে। এটা হচ্ছে আমাদের পদার্থের ভিতরের একদম ক্ষুদ্র পার্টের গঠন। একদম ক্ষুদ্র পার্টের গঠন কেমন হবে, এরকম হবে, ঠিক আছে। সো একদম ক্ষুদ্র পার্টের গঠন যেটা আছে সেটাকে যদি আমরা 2D মডিউলে দেখি তাহলে দেখতে এরকম দেখাবে, 3D মডিউলে দেখলে এরকম দেখাবে। তার মানে আমরা রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে পদার্থের গঠন সম্পর্কে জানতে পারলাম। এই পদার্থের গঠন সম্পর্কে জানাই হচ্ছে আমাদের রসায়নের একটা পার্ট। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এবার খেয়াল করো, এর ঠিক পরে পদার্থের গঠন সম্পর্কে আরো সুন্দর মতো জানিয়েছে পরে আরেকজন বিজ্ঞানী। তিনি কে? তিনি হচ্ছে নিলস বোর। তিনি আরো সুন্দর করে পদার্থের গঠন সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দিচ্ছেন। তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড যেমন ধারণা দিচ্ছেন, বিজ্ঞানী নিলস বোরও আমাদের ধারণা দিচ্ছেন। সো আমরা রাদারফোর্ড, নিলস বোর এগুলা সম্পর্কিত পড়াশোনা সামনের চ্যাপ্টারগুলোতে আরো ডিটেলসে করব। এই চ্যাপ্টারে আমরা এগুলা নিয়ে অনেক বেশি কথা বলবো না, জাস্ট ধারণা দিলাম। তো দেখো এই যে পদার্থের গঠন, এটা আসলে কি? সাপোজ ধরো তোমাকে যদি আমি একটা কথা বলি যে তোমার বাসায় যে গ্যাসগুলা ইউজ হয়, সেই গ্যাস যদি ধরে নিই মিথেন গ্যাস, নাম শুনছো মিথেন গ্যাসের কখনো? মিথেন গ্যাস। সো সেই মিথেন গ্যাস এইটার আবার রসায়নের একটা সংকেতের মাধ্যমে আমরা চিহ্নিত করি। কিসের মাধ্যমে? সংকেতের মাধ্যমে। সংকেতটা কি? সংকেতটা হইতেছে CH4। তার মানে একটা কার্বন এবং 4টা হাইড্রোজেন দিয়ে একটা মিথেন গ্যাস তৈরি, একটা কার্বন এবং 4টা হাইড্রোজেন দিয়ে। এখন আমরা বললাম রসায়নে একটা কার্বন এবং 4টা হাইড্রোজেন দিয়ে মিথেন গ্যাস তৈরি, বাট এটার গঠন কেমন? ভাই এটার গঠন হচ্ছে, দেখো কার্বন যেটা সেটা মাঝখানে থাকে, ওই কার্বনের 4টা হাত থাকে, একটা হাতে হাইড্রোজেন বন্ড করে থাকে, আরেকটা হাতে আরেকটা হাইড্রোজেন বন্ড করে থাকে, আরেকটা হাতে আরেকটা হাইড্রোজেন বন্ড করে থাকে, আরেকটা হাতে আরেকটা হাইড্রোজেন বন্ড করে থাকে। এই যে এভাবে বন্ধন গঠন করে থাকে, এইটাকে আমরা বলতেছি হচ্ছে মিথেনের গঠন বা মিথেন গ্যাসের গঠন। তাহলে একটা পদার্থ ঠিক কি ধরনের গঠনে থাকে এটা আমরা বুঝতে পারছি না। এইটাকে যদি আমরা আরো একটু ভালো করে বুঝতে চাই, 3D মানে আসলে সে কেমন করে থাকে সেটা বুঝতে চাই, খেয়াল করে দেখো মাঝখানে এটা হচ্ছে কার্বন, এর এই হাতে একটা হাইড্রোজেন, এই হাতে একটা হাইড্রোজেন, ওই হাতে একটা হাইড্রোজেন, উপরের দিকে একটা হাইড্রোজেন, অর্থাৎ 4 হাতে 4টা হাইড্রোজেন। ঠিক এই ধরনের গঠনের মাধ্যমে মিথেনটা গঠন হয়েছে। তার মানে কি আমরা পদার্থের গঠন পাচ্ছি না, মিথেন গ্যাসের গঠন পাচ্ছি। বুঝতে পারছো? এই যে গঠন সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি, এটা কোথায় পাচ্ছি? এইটা হচ্ছে একটা শাখায় পাচ্ছি। কোন শাখায় পাচ্ছি? রসায়ন শাখায় পাচ্ছি, কেমিস্ট্রি শাখায় পাচ্ছি। ক্লিয়ার করতে পারছি? আশা করি এই কথাটা ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের তোমার মিথেনের গঠন। মিথেনের মতো সেম ভাবে যদি আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl5 এর গঠন দেখি, ফসফরাস ট্রাইক্লোরাইড তোমার হচ্ছে যে PCl3 গঠন দেখি, সেগুলো এরকম সিমিলার টাইপের গঠন দিবে। সো আমরা এগুলো নিয়ে কথা না বাড়াই, হয়তো তোমরা অনেকেই বুঝবা না জিনিসপত্রগুলা, সো জাস্ট আমরা একটু বলার চেষ্টা করতেছি। এবার ধরো পদার্থের গঠনের পর আমরা যদি পদার্থের ধর্ম নিয়ে আলোচনা করি। কি নিয়ে? পদার্থের ধর্ম নিয়ে। ভাই পদার্থের ধর্ম নিয়ে কথা বলতে গেলে ডেফিনেটলি কোন পদার্থের বৈশিষ্ট্য কি সেটা সম্পর্কে বলতে হবে। তো দেখো পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে ভালো মতো ধারণা দেওয়ার জন্য বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিভ বৈশিষ্ট্যগুলো অ্যানালাইসিস করে একটা ছক দেন। এই ছককে আমরা পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী বলি। এটা আমরা ইন ফিউচার পড়ব। তো একটা পদার্থ কি ধরনের ধর্ম দেখায়, তার কি বৈশিষ্ট্য আছে, সেগুলা সম্পর্কে প্রথম আমাদেরকে ধারণা দেন হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ, এবং তিনি একটা পর্যায় সারণীর ধারণা দেন। ঠিক আছে? এই যে পর্যায় সারণী মানে কি, বিভিন্ন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে আমরা একটা কমন স্টেজে নিয়ে আসি। সেই কমন স্টেজটা ধরো এরকম। ক্লিয়ার করতে পারছি? এবার ধরো এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলোর উপর ডিপেন্ড করে আমরা যদি একটা সলভেন্টকে একটা তোমার হচ্ছে সলিউশনের ভিতরে দিই, ঠিক আছে, তাহলে কি ধরনের ঘটনা ঘটবে, এই সব কিছু আমরা একটা ধর্ম বা এগুলোর মাধ্যমে আমরা পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। সো আমরা মোটামুটি এই কয়েকটা কথাবার্তা জানলে আমাদের শুরুতে হচ্ছে। এবার আসো তাহলে পদার্থের গঠন সম্পর্কে বুঝলাম, পদার্থের ধর্ম সম্পর্কে বুঝলাম, পদার্থের গঠন সম্পর্কে বুঝলাম, পদার্থের ধর্ম সম্পর্কে বুঝলাম। এখন আরেকটা ওয়ার্ড আছে যেটা আমাদের রসায়নকে প্রকাশ করে। কি ওয়ার্ড? ওয়ার্ডটা হচ্ছে
পদার্থের পরিবর্তন কি? পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন কি? পদার্থের পরিবর্তনের কথা যখনই আসবে তখন আমাদের দুই ধরনের পরিবর্তন শিখতে হবে। একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন মানে হচ্ছে বাহ্যিক পরিবর্তন, ঠিক আছে, বাহ্যিক পরিবর্তন, ঠিক আছে, বা বাইরের পরিবর্তন, আউটার চেঞ্জ। আর রাসায়নিক পরিবর্তন মানে হচ্ছে ভিতরের পরিবর্তন বা ইনার পরিবর্তন, বা একটা যৌগের যে বেসিক গঠন কাঠামো সেই গঠন কাঠামোর পরিবর্তন হয়ে নতুন যৌগে রূপান্তর হওয়া, অন্য যৌগে রূপান্তর হওয়া, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আরো সুন্দর করে বললে ভৌত পরিবর্তন হচ্ছে বাহ্যিক অবস্থার পরিবর্তন, ঠিক আছে, বাহ্যিক অবস্থার পরিবর্তন, বাহ্যিক অবস্থার পরিবর্তন মানে বাইরের যে অবস্থা সেইটার পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন মানে রাসায়নিক বিক্রিয়া করা, রাসায়নিক কি করা? বিক্রিয়া করা, রাসায়নিক বিক্রিয়া করা এবং বিক্রিয়া করে পরিবর্তিত হওয়া, ঠিক আছে, বিক্রিয়া করে একটা থেকে অন্য কিছুতে রূপান্তর হয়ে যাওয়া। তো আমরা এখানে দুই ধরনের পরিবর্তন পাচ্ছি, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আই রিপিট, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে যখনই পদার্থের পরিবর্তনের কথা উঠবে, পরিবর্তনের কথা উঠলে আমরা দুই প্রকার কথা বলবো। একটা হচ্ছে বাহ্যিক পরিবর্তন, আরেকটা হচ্ছে যেটাকে আমরা ভৌত পরিবর্তন বলছি, আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন যেটাকে আমরা ইনার চেঞ্জ বলছি। এবার আসো আমরা একটু দেখার চেষ্টা করি বাহ্যিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন, বাহ্যিক পরিবর্তন বা ভৌত পরিবর্তন কি আর রাসায়নিক পরিবর্তন কি। যখনই আমরা ভৌত পরিবর্তনের কথা বলছি একটু তখন খেয়াল করে দেখো, এই যে ভৌত পরিবর্তনের কথা বলছি, ভৌত পরিবর্তন মানে বাহ্যিক পরিবর্তন। তো ধরো তোমার কাছে একটা বরফ আছে, বরফ, বরফ কি? বরফ মানে হচ্ছে তার সংকেত হচ্ছে H2O, H2O। এই বরফকে যখন তুমি তাপ দিবা, এই বরফ পরিবর্তন হয়ে, খেয়াল করো, এই বরফ পরিবর্তন হয়ে পানিতে রূপান্তর হবে, পানিতে রূপান্তর হবে। তাহলে দেখো বরফ ছিল আমার কঠিন, পরে রূপান্তর হয়ে গেল পানি। পানি মানে কি? তরল না? তরল। এই পানি তরল, এর সংকেত H2O। H2 আসলে দেখতে কেমন? খেয়াল করো, একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন ঠিক এরকম গঠনে থাকে, একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন ঠিক এরকম গঠনে থাকে। একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যদি এরকম গঠনে থাকে, এই গঠনটার কোনো পরিবর্তন হচ্ছে না। খেয়াল করে দেখো, আমি যখন এই বরফকে তাপ দিলাম তখন এই গঠনের কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট পানি থেকে, এই বরফ থেকে পানিতে রূপান্তর হয়েছে। এই যে বরফ থেকে পানিতে রূপান্তর হলো, এইটাকে বলি আমরা হচ্ছে ভৌত পরিবর্তন, যেখানে বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে, ভিতরের গঠনের কোনো পরিবর্তন হয় নাই। বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে, ভিতরের গঠনের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে বাহ্যিক অবস্থার পরিবর্তন দেখলাম। এবার যদি আমি পানিকে আরো তাপ দিই, খেয়াল করছো কখনো বরফকে কখনো আখার চুলার উপর দিয়ে তাপ দিবা, দেখবে পানি তৈরি হয়ে যাবে। পানিকে আবার তাপ দিবা, দিয়ে দেখবা বাষ্পে রূপান্তর হচ্ছে। এই দেখো বাষ্পে রূপান্তর হচ্ছে। এই বাষ্প যেটা আছে এটাও তো পানি দিয়ে তৈরি, এরও গঠন হচ্ছে H2O। তার মানে পদার্থের গঠনের কোনো পরিবর্তন না হয়ে যদি এরকম বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, একটা থেকে আরেকটা অবস্থায় পরিবর্তিত হয়ে যায়, তখন সেটাকে আমরা ভৌত পরিবর্তন বলি। তাহলে আমরা দেখলাম যে এমন একটা শাখা, প্রাকৃতিক বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে, আবার বলি আই রিপিট, প্রাকৃতিক বিজ্ঞানের এমন একটা শাখা যেই শাখায় আমরা তাপ দিয়ে, মানে যেই শাখায় আমরা পদার্থের গঠন, তারপরে পদার্থের ধর্ম, পদার্থের তোমার হচ্ছে যে অবস্থা, এগুলা সম্পর্কে ধারণা পাই, তো সেইটাকে আমরা বলি হচ্ছে কি বলে, সেইটাকে আমরা বলি হচ্ছে রসায়ন। তাহলে রসায়ন কি? রসায়ন হচ্ছে পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন, এই তিনটা নিয়ে যদি আলোচনা করে তাহলে রসায়ন। তাহলে প্রথমে গঠন বুঝলাম, তারপরে ধর্ম বুঝলাম, এরপরে আমরা পরিবর্তন বুঝলাম। পরিবর্তনের ভিতরে আবার কয় ধরনের পরিবর্তন হয়? একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনে আমরা দেখছি বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, গঠনের কোনো পরিবর্তন হয় না। যেমন ধরো এখানে আমরা দেখলাম যে আমরা বরফকে তাপ দিলাম, পানিতে রূপান্তর হলো, পানিকে তাপ দিলাম, বাষ্পে রূপান্তর হলো। এখানে আমাদের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে, ইনার কন্ডিশনের কোনো পরিবর্তন হয় নাই, ভিতরের কন্ডিশনের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে। সো ভিতরের কন্ডিশনে যদি কোনো পরিবর্তন না হয়, তখন
আমরা এই বাহ্যিক অবস্থার পরিবর্তন দেখে বলতে পারবো যেখানে ভৌত পরিবর্তন হয়েছে, গঠনের কোনো পরিবর্তন না হয় তখন আমাদের ভৌত পরিবর্তন হয়েছে। সো আমরা ভৌত পরিবর্তন থেকে বুঝলাম সেম জিনিস, এই বাষ্পকে যখন তুমি আবার ঠান্ডা করবা তাহলে সে পানি হয়ে যাবে, পানিকে ঠান্ডা করলে সে বরফ হয়ে যাবে। বুঝতে পারছো? এই জিনিসটা মাথায় রাখবা। এবার আসো আমরা একটু রাসায়নিক পরিবর্তনের দিকে তাকাই। দেখো তো এই জিনিসটা চিনো কিনা? রাসায়নিক পরিবর্তনের কথা যখনই আমি বলছি তখন দেখো তো বাম সাইডের এই চিত্রটা চিনো কিনা? এই চিত্রটা হচ্ছে একটা লোহার চিত্র। লোহার চিত্র ভাইয়া, এই যে লোহার চিত্র, এই লোহার চিত্রে আসলে ঘটনা কি ঘটে? লোহাকে আমরা আমরা রসায়নে লোহাকে আয়রন চিহ্ন দিয়ে প্রকাশ করি, Fe। Fe মানে হচ্ছে আয়রন, মাথায় রাখবা। Fe মানে হচ্ছে আয়রন। সামনে তুমি পড়বা, এগুলো সম্পর্কে আরো ডিটেলস পড়াশোনা করাবো সামনের চ্যাপ্টারগুলোতে। সো Fe মানে হচ্ছে আয়রন বা লোহা। এই লোহা যখন আমরা খোলা অবস্থায় রেখে দিব তখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। কার সাথে বিক্রিয়া করবে? বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে Fe2O3 তে রূপান্তর করবে, Fe2O3 তে রূপান্তর করবে। তো খেয়াল করো, এই লোহাটা খোলা অবস্থায় রেখে দিলে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই জায়গায় তোমার একটা নতুন নতুন একটা যৌগে রূপান্তর হলো, যেটাকে আমরা বলি হচ্ছে ফেরিক অক্সাইড। এটা সম্পর্কে তুমি সামনে আরো পড়বা। তো এই যে লোহার অক্সাইডে রূপান্তরে পরিণত হইলো, এটাকে কি বলবে? এটাকে বলা হবে হচ্ছে লোহার অক্সাইড। আপাতত এটা মনে রাখো, এটার ডিটেলস তুমি সামনের চ্যাপ্টারে শিখবা। এটা নিয়ে আমরা পড়াশোনা করাবো। রাসায়নিক বিক্রিয়া বলে একটা চ্যাপ্টার আছে, বিক্রিয়া কেমনে হয় সেই চ্যাপ্টারে আমরা ক্লিয়ার পড়বো। আপাতত এটুকু মনে রাখো যে আয়রন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তার একটা অক্সাইডে রূপান্তর করে। যদি আয়রন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তার একটা অক্সাইডে রূপান্তর করে, ওই অক্সাইডটা আবার নতুন পদার্থে রূপান্তর হলো। আগে তো শুধু এটা ছিল, এখন তো নতুন আরেকটাই রূপান্তর হয়েছে, এটা তো নতুন কিছু। তাহলে পদার্থের গঠনের পরিবর্তন হয়ে গেল না? এই পদার্থের গঠনে রূপান্তর যদি হয়, পদার্থের গঠনে যদি রূপান্তর হয়, এই গঠনে যদি রূপান্তর হয়, গঠনের রূপান্তরকে আমরা বলবো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কারণ কি? এখানে রাসায়নিক বিক্রিয়া হয়েছে, রাসায়নিক বিক্রিয়া হয়েছে। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যদি পদার্থের গঠনের পরিবর্তন হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, বুঝতে পারছো? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এবার আসো খেয়াল করো, এবার আমরা ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন দুইটাকে এক জায়গাতে দেখার চেষ্টা করব। এই দিক না, এই দিকটাই তাকাও, এই দিকটাই তাকাও। তোমার মনে কোনো প্রশ্ন জাগতেছে? খেয়াল করো, এইটার দিকে তাকাও। এটা কি ভাইয়া? এটা একটা মোমবাতি। এই মোমবাতিতে আমরা দেখো এখানে আগুন জ্বালাই দিছি। কি করছি? মোমবাতিতে ভাইয়া আমরা এখানে আগুন জ্বালাই দিছি, এখানে আমরা আগুন জ্বালাই দিছি। সো এই জায়গায় যে আগুনটা জ্বালাই দিছি, ভালো করে খেয়াল করলে দেখবা এই আগুনের শিখার কারণে এই জায়গায় একটা বিক্রিয়া শুরু হয়েছে, এখানে একটা বিক্রিয়া শুরু হয়েছে। তো দেখো দুই ধরনের কাহিনী হইতেছে। এই আগুনের তাপে এইটা গলে যাচ্ছে, এটা গলে নিচের দিকে যাচ্ছে। আগুনের তাপে এটা গলে নিচের দিকে যাচ্ছে। সো এই জায়গায় আমাদের আছে কি? এই জায়গায় আছে হচ্ছে আমাদের মোম। মোম আগুনের তাপে গলে নিচের দিকে গেলে মোম প্রথমে ছিল আমাদের কঠিন। মোম কি ছিল? প্রথমে ছিল আমাদের কঠিন। এই মোম কঠিন অবস্থায় ছিল, এ যখন আগুনের তাপে নিচের দিকে গলে যাচ্ছে তখন এর তরলে রূপান্তর হচ্ছে। তো দেখো কঠিন থেকে যদি তরলে রূপান্তর হয়, কঠিন থেকে যদি তরলে রূপান্তর হয় তাহলে অবস্থার পরিবর্তন হয়েছে। বাট মোম তো মোমই আছে। মোম আসলে কার্বন দিয়ে তৈরি, কার্বন। কার্বনকে সি দিয়ে চিহ্নিত করা হয়। কার্বনকে কি দিয়ে চিহ্নিত করা হয়? সি দিয়ে। তাহলে দেখো মোম কঠিন থেকে তরলে রূপান্তর হলো। মোম কঠিন থেকে তরলে রূপান্তর হলে এখানে কার্বনের কোনো পরিবর্তন হয় নাই, কার্বন কার্বনই আছে। জাস্ট কি হয়েছে? কঠিন মোম থেকে তরল মোমে রূপান্তর হয়েছে। তাহলে কঠিন থেকে তরলে রূপান্তর যদি হয়, এর পদার্থের গঠনের কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট শুধুমাত্র অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে বাহ্যিক অবস্থার পরিবর্তন যদি হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ভৌত পরিবর্তন। কি বলি? ভৌত পরিবর্তন। তাহলে শুরুতে আমরা দেখলাম হচ্ছে ভৌত পরিবর্তন। এবার ভালো করে খেয়াল করো, আমাদের মোম যদি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এই জায়গায়, এই জায়গাতে আমাদের যে মোমটা আছে এটা যদি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এই জায়গায় মোম মানে কার্বন, কার্বনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করে, সাথে আমাদের আলো এবং তাপ তৈরি হয়। এই যে মোম কার্বনের সাথে বিক্রিয়া করে নতুন যৌগে রূপান্তর করলো, নতুন যৌগে রূপান্তর করলো, ফলে আমাদের এখানে গঠনেরই পরিবর্তন হয়ে গেল। এখানে আমাদের ইনিশিয়ালি যে মোমটা ছিল শুধু ছিল আমার কার্বন, বাট যখনই আমি এটা
নতুন যৌগে রূপান্তর করছি, তাহলে কার্বনের সাথে অক্সিজেন গঠন হয়ে যাচ্ছে কেমন, এরকম। এরকম গঠনের যৌগ যখন চলে আসছে তখন কি আমাদের পদার্থের গঠনেরই পরিবর্তন হয়ে যাচ্ছে। গঠনের যদি পরিবর্তন ঘটে তখন সেটাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আবার বলি, রাসায়নিক পরিবর্তন মানে রাসায়নিক বিক্রিয়া হবে, ভৌত পরিবর্তন মানে অবস্থার পরিবর্তন করবে। আবার বলি, রাসায়নিক পরিবর্তন মানে কি হবে, রাসায়নিক বিক্রিয়া হবে, সবসময় মাথায় রাখবো। রাসায়নিক পরিবর্তন মানে রাসায়নিক বিক্রিয়া হবে, ঠিক আছে, সবসময় মাথায় রাখবো এটা। রাসায়নিক পরিবর্তন মানে রাসায়নিক বিক্রিয়া হবে। ভৌত পরিবর্তন মানে অবস্থার পরিবর্তন করবে, ঠিক আছে, অবস্থার পরিবর্তন। তাহলে আমাদের পদার্থের যে তিনটা শাখা, একটা হচ্ছে পদার্থের গঠন, একটা পদার্থের ধর্ম, আর একটা হচ্ছে পদার্থের পরিবর্তন, তিনটা সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পাইছি। সো আমাদের তিনটা জিনিস সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা লাগবে, একটা হচ্ছে পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন। এই তিনটাকে একত্রিতভাবে আমরা বলি হচ্ছে রসায়ন, ঠিক আছে। যখনই পরিবর্তনের কথা আসবে তখন হচ্ছে একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, একটা হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে পরিবর্তন ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, এবার আসো আমাদের প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে প্রথমে কথা বলছি না, সেই প্রাকৃতিক বিজ্ঞানের কিন্তু আরো কয়েকটা শাখা আছে। যেমন ধরো, একটা শাখা হচ্ছে পদার্থ বিজ্ঞান। তো পদার্থ বিজ্ঞান সম্পর্কে তো তোমাদের এমিল ভাইয়া, মাহিন ভাইয়া, যারা আমাদের ফিজিক্স টিচার আছে তারা পড়াবে, তাই না। তারপর আমি একটু কথা বলি, যেহেতু আমাদের প্রাকৃতিক বিজ্ঞানেরই একটা শাখা, আমরা প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কে পড়তেছি। আরেকটা শাখা হচ্ছে পদার্থ বিজ্ঞান। পদার্থ বিজ্ঞান মানে হচ্ছে যেখানে পদার্থের বাহ্যিক যে সমস্ত আচরণগুলো আছে সেগুলা ব্যাখ্যা করা হয়। অর্থাৎ ধরো, আমি এই কলমটাকে যদি এভাবে ছেড়ে দিই তো সবসময় সে নিচের দিকেই পড়বে, ছেড়ে দিলে নিচের দিকেই পড়বে। আমরা সবসময় মাটির সাথে একদম লেগে থাকি। কেন লেগে থাকি? এই বস্তুটাকে ছেড়ে দিলে নিচের দিকেই কেন পড়ে? আমি যদি বস্তুটাকে এভাবে টান মেরে ছুড়ি তাহলে সে সামনের দিকেই কেন যাবে? একটা বাসের সাথে আরেকটা বাস যদি ধাক্কা লাগে কি ঘটনা ঘটবে? ঠিক আছে, ট্রেন কেন একটা নির্দিষ্ট গতিতে সামনের দিকে আগায়? বাস কিভাবে চলে? ঠিক আছে, আকাশে তোমার বিমান কিভাবে চলে? ঠিক আছে, এই যে জিনিসপত্রগুলা, এগুলো হচ্ছে পদার্থের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করতেছে না। এই গতি প্রকৃতি নিয়ে আলোচনা যখন চলবে তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে পদার্থ বিজ্ঞান, ঠিক আছে। তাহলে পদার্থ বিজ্ঞান তোমার প্রাকৃতিক বিজ্ঞানের আরো একটা অন্যতম শাখা। এবার খেয়াল করো, প্রাকৃতিক বিজ্ঞানের অন্যতম যে শাখা সেটা আমরা পদার্থ বিজ্ঞান দেখলাম। পদার্থ বিজ্ঞানের পাশাপাশি এখানে কিন্তু উদ্ভিদ বিজ্ঞানও আছে। উদ্ভিদ বিজ্ঞান মানে কি? বোটানি। বোটানি মানে কি? ওই যে ধরো আমাদের যে সমস্ত উদ্ভিদ আছে, এই উদ্ভিদের আচরণ কেমন, তারা কি কি করে, কি টাইপের জিনিসপত্র করে, এগুলা নিয়ে আলোচনা যেখানে করে সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। আচ্ছা, উদ্ভিদ বিজ্ঞান এরপরে প্রাণী বিজ্ঞানও একটা ব্যাপার আছে। প্রাণী বিজ্ঞান ব্যাপারটা কি? প্রাণী বিজ্ঞান ব্যাপার হচ্ছে আমাদের মানুষ যেমন প্রাণী, এছাড়া বিভিন্ন টাইপের প্রাণী আছে না, বাঘ, সাপ, সিংহ, তারপরে তেলাপোকা, বিভিন্ন টাইপের প্রাণী আছে। এই সমস্ত প্রাণীর আচরণ কেমন, তারা কি খায়, কিভাবে কি ঘটে, এগুলো সম্পর্কে যেগুলোতে আলোচনা করা হয়, এটাও তো প্রাকৃতিক বিজ্ঞান, তাই না, ন্যাচারাল সায়েন্স। তার ভিতরে একটা পার্ট হচ্ছে প্রাণী বিজ্ঞান। প্রাণী বিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান দুইটা মিলে হচ্ছে আমাদের বায়োলজি, ঠিক আছে। বায়োলজি যেটা আছে, বায়ো মানে যাদের জীবন আছে, লজি মানে হচ্ছে বিদ্যা। তাহলে বায়োলজি কাদের কাদের সমন্বয়ে? একটা হচ্ছে প্রাণী, সেটা হচ্ছে জুওলজি। জুওলজি মানে হচ্ছে প্রাণী। আরেকটা হচ্ছে উদ্ভিদবিদ্যা, সেটা হচ্ছে বোটানি, ঠিক আছে। দুইটা সমন্বয়ে তৈরি। তাহলে বায়োলজি হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। তাহলে দেখো, আমরা আরেকটা আছে সেটা হচ্ছে অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি। এটাও আরেকটা পার্ট, এগুলো সম্পর্কে তুমি জীববিজ্ঞান পড়লে বুঝতে পারবা। তাহলে দেখো আমরা কি কি দেখতে পাইলাম, পদার্থ বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, অণুজীব বিজ্ঞান। এভাবে এছাড়াও জ্যোতিষ বিজ্ঞানও একটা পার্ট আছে, অ্যাস্ট্রোনমি। এটাও আমাদের ন্যাচারাল সায়েন্স। ওই যে শুরুতেই বলে দিছিলাম, এগুলো সম্পর্কে জাস্ট সুন্দর মতো এখানে বলা আছে। এগুলা সম্পর্কে আমাদের ডিটেল লাগবে না এত, জাস্ট এগুলা তুমি একটু মাথায় রাখবা যে প্রাকৃতিক বিজ্ঞানের অন্যতম শাখা হচ্ছে রসায়ন। ছাড়াও অন্যতম শাখাগুলা কি কি আছে? পদার্থ বিজ্ঞান আছে, উদ্ভিদ বিজ্ঞান আছে, প্রাণী বিজ্ঞান আছে, অণুজীব বিজ্ঞান আছে, জ্যোতিষ বিজ্ঞান আছে, মৃত্তিকা বিজ্ঞান আছে বা সয়েল সায়েন্স আছে। এগুলো সম্পর্কে জাস্ট জানলেই হচ্ছে। ওকে, এবার আসো, খেয়াল করো এই জায়গাতে একটু খেয়াল করে দেখো, এটা কি বলতো? এটা একটা পাথর, এটা একটা পাথর। এটা কি বলতো? এটা একটা পাথর। এবার তোমাকে যদি বলি এই পাথর দিয়ে দুপ করে আমি যদি এই পাথরের সাথে সংঘর্ষ লাগাই, মানে দুপ করে ধাক্কা লাগাই, সংঘর্ষ কি? সংঘর্ষ লাগাই, তাহলে কি ঘটবে? দেখো, প্রাচীনকালে যখন মানুষ ছিল তখন মানুষের
একটা পাথরের সাথে আরেকটা পাথরের সংঘর্ষ থেকে কিছু একটা পরিবর্তন হয়েছিল, ওই জায়গা থেকেই তোমার এরকম বিভিন্ন প্রাকৃতিক বিজ্ঞান বা আচরণের উৎপত্তি। তো দেখো প্রাচীনকালে রসায়নের সাথে পরিচয় হয় পাথরে পাথরের সংঘর্ষের মাধ্যমে। দেখো যখনই আমাদের এখানে পাথরে পাথরের সংঘর্ষ হয়েছে, এখানে কিছু একটা হয়েছে, একটা স্পার্ক কি হয়েছে খেয়াল করে দেখো, এই জায়গাতে পাথরে পাথরের সংঘর্ষে আগুন জ্বলছে, আগুন জ্বলছে কেন? কারণ যখনই সংঘর্ষ হয়েছে তখন এখানে এই পাথরের সাথে পাথরের একটা বিক্রিয়া হওয়ার ফলে তাপ এবং বিদ্যুৎ তৈরি হয়েছে, আলো তৈরি হয়েছে, ঠিক আছে? তো এই সমস্ত পরিবর্তনের কারণে আমরা প্রথম রসায়ন সম্পর্কে জানা শুরু করছি। তো প্রথম রসায়ন সম্পর্কে আমরা এখানে জানা শুরু করলাম। এবার দেখো তোমাকে যদি বলি এই জিনিসটা কি, তুমি বলবা ভাইয়া এটা তো কিছু একটা মাংসের মতো দেখাচ্ছে না। এটা আসলে মাংস না, এটা হচ্ছে কপার। কপার যেই ধাতুটা আছে, কপার ধাতুকে তুমি যদি নর্মালি নাও, নর্মালি কপার ধাতুকে যদি নাও তাহলে সেটা দেখতে এরকম মাংসের মতো, এরকম দেখেই কিনা একটু হইতেছে হইতেছে। আচ্ছা এটা হচ্ছে কপার। এবার খেয়াল করো এইটা কি, এইটা হচ্ছে আমাদের নর্মাল একটা টিন, দুইটা আলাদা আলাদা ধাতু, কিন্তু দুইটা আলাদা আলাদা ধাতু। এটা হচ্ছে কপার, এটা হচ্ছে কপার। কপারকে আমরা ইংলিশে যখন লিখি, ইংলিশে যখন আমরা লিখি, রসায়নে যখন আমরা লিখি তখন এটাকে আমরা সিইউ দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে টিন। টিনকে যখন আমরা সংকেত দিয়ে প্রকাশ করি, এসএন দিয়ে প্রকাশ করি। এগুলো আস্তে আস্তে সামনে শিখে যাবা। এখন এই কপার আর টিন যদি তুমি একসাথে করো, একত্রিত করো, তাহলে বলো তো কি হতে পারে? কপার আর টিনকে তুমি যদি একসাথে করো তাহলে কি হতে পারে? খেয়াল করো এই জায়গাতে একটা কপার আর একটা হচ্ছে টিন, দুইটাকে তুমি যদি একসাথে মেশাও তাহলে এখানে নতুন একটা জিনিস তৈরি হয়। কপার এবং টিন দুইটাকে একত্রিত করে মেশালে নতুন একটা জিনিস তৈরি হয়, যেটাকে আমরা বলি হচ্ছে ব্রোঞ্জ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে, এমসিকিউ মাথায় রাখবা, এমসিকিউ মাথায় রাখবা, কপার এবং টিন মিলে কি তৈরি হয়? কপার প্লাস টিন মিলে কি তৈরি হয়? উত্তর হচ্ছে ব্রোঞ্জ তৈরি হয়। ব্রোঞ্জ সম্পর্কে আমরা শুনছি। এই ব্রোঞ্জ দেখো দেখতেও সুন্দর, আরো বেশি স্থায়ী, এবং এর বহুত বৈশিষ্ট্য আছে। সো প্রাকৃতিক এই যে একটা বিজ্ঞান, যে কপার আলাদা একটা পদার্থ, টিন আলাদা একটা পদার্থ, দুইটাকে একত্রিত করে মেশালে আমরা নতুন একটা পদার্থ পাই। এই মেশানোর ফলে আমরা একটা নতুন সায়েন্স পাচ্ছি, যেখানে আমাদের পদার্থের অভ্যন্তরীণ গঠনের পরিবর্তন হয়ে নতুন একটা পদার্থ তৈরি হচ্ছে, এবং সেটার আমরা নতুন নতুন বৈশিষ্ট্য পাচ্ছি, যেটা কি ব্রোঞ্জ। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি খেয়াল করে দেখো, এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। খ্রিস্টপূর্ব 3500 অব্দে, মানে খ্রিস্টের জন্মেরও আরো 3500 বছর আগে, ঠিক আছে, কপার এবং টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে, তাহলে কপার এবং টিন দুইটাকে একত্রিত করলাম, গলালাম, গলায় তরলে পরিণত করে, এই দুইটা তরলকে একত্রিত মিশিয়ে তারপর ঠান্ডা করে কঠিন সংকর ধাতু, কঠিন সংকর ধাতু এইটাতে পরিণত করা হয়, যেটাকে বলে অ্যালয়, অ্যালয়ে পরিণত করা হয়। এই সংকর ধাতুর নাম হচ্ছে ব্রোঞ্জ। তার মানে আমরা কি করছি, প্রথমে কপার নিছি, তারপর টিন নিছি, দুইটাকে এক জায়গায় নিছি, নেওয়ার পরে আমি ওখানে হিট দিছি, হিট তাপ দিছি, তাপ দিয়ে আমি এখন গলাচ্ছি, গলায় দুইটাকে একত্রিত করে মেশাচ্ছি, মেশানোর ফলে যে নতুন জিনিসটা তৈরি হচ্ছে তার নাম হচ্ছে ব্রোঞ্জ। নতুন যে জিনিসটা তৈরি হচ্ছে তার নাম কি? তার নাম হচ্ছে ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ হচ্ছে কপার প্লাস টিন দুইয়ের সমন্বয়ে তৈরি। কত সালে তৈরি করছি আমরা? খ্রিস্টপূর্ব 3500 সালেরও আগে তৈরি করছি। তাহলে বুঝতে পারছো এই জায়গাতে কিন্তু একটা চমৎকার রসায়ন আছে। তাহলে দেখো রসায়নের উৎপত্তি কিন্তু এখন না, অনেক আগে, অনেক আগে, খ্রিস্টেরও জন্মের আরো আগে, ঠিক আছে? সো আমরা খ্রিস্টেরও জন্মের আরো আগে রসায়ন শিখছি। এখন দেখো রসায়নের যেই বেসিক কথা, পদার্থের গঠন, এটা নিয়ে আমরা প্রথম ধারণা পাই কখন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। খেয়াল করো খ্রিস্টপূর্ব 380 অব্দে, দেখো আগে কিন্তু 3500 অব্দে দেখছি, তো খ্রিস্টপূর্ব 380 অব্দে, মানে দেখো খ্রিস্টের জন্ম থেকে আমরা এই যে সাল গণনা শুরু করি, এখন 2026 সাল, তার মানে খ্রিস্ট আজ থেকে 2026 বছর আগে জন্মগ্রহণ করেছিল। তারও পূর্বে 3500, মানে খ্রিস্টের জন্মেরও 3500 বছর আগে। বুঝতে পারছো আরো কত সময়? এবার দেখো খ্রিস্টপূর্ব 380 মানে কি? খ্রিস্টের জন্মের 380 বছর আগে আমাদের গ্রিক দার্শনিক, গ্রিক মানে কি, গ্রিকে একজন দার্শনিক ছিল, তার নাম ছিল হচ্ছে ডেমোক্রিটাস। গ্রিকে একজন দার্শনিক ছিল, তার নাম কি? তার নাম হচ্ছে ডেমোক্রিটাস। সো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে ডেমোক্রিটাস কোন দেশের দার্শনিক? উত্তর হচ্ছে গ্রিক দার্শনিক। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রথমে ঘোষণা করেন যে প্রত্যেক পদার্থকে যখন আমরা ভাঙবো, ভাঙতে 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 এমন একটা ক্ষুদ্র পর্যায়ে পৌঁছানো যায় যার চেয়ে আর ভাঙা যায় না। তার মানে ধরো এটা একটা পদার্থ,
এই কলমটা একটা পদার্থ, এই পদার্থটাকে আমি এখন ভাঙবো 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 ভাঙতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছানো যাবে যেটা খুবই সূক্ষ্ম, ওর চেয়ে বেশি আর ভাঙা যায় না। ওই যে মোমেন্ট, যেই মোমেন্টের পরে আর ভাঙা যায় না, ওই মোমেন্টটাকে আমরা বলতেছি যে অ্যাটম। এটার নাম কি দিছে? এটার নাম দিছে হচ্ছে অ্যাটম। যেই মোমেন্টের পরে যার ভাঙা যায় না সেটার নাম দিছে অ্যাটম। অ্যাটম শব্দের অর্থ অ্যাটম, এটাকে লিখছি আমরা কি অ্যাটম শব্দে, মানে শব্দটাকে লিখছি আমরা ATOM, এটা দিয়ে অ্যাটম। অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য। অবিভাজ্য মানে কি? যাকে আর ভাঙা যায় না। অ্যাটম শব্দের অর্থ কি? অবিভাজ্য মানে কি? মানে যাকে আর ভাঙা যায় না, আর ভাঙা যায় না। তো যাকে আর ভাঙা যায় না তাকে আমরা কি বলি? যাকে আর ভাঙা যায় না তাকে আমরা বলি হচ্ছে অ্যাটম। তাহলে অ্যাটম শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, যাকে আর ভাঙা যায় না। তাহলে দেখো, ডেমোক্রিটাস প্রথম ধারণা দেয় কার? অ্যাটমের। অ্যাটম এই জিনিসটার, অ্যাটম জিনিসটার প্রথম ধারণা কে দেয়? প্রথম ধারণা দেয় হচ্ছে ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস। তাহলে অ্যাটমের ধারণা দেয় কি? ডেমোক্রিটাস। এবার প্রশ্ন হচ্ছে এই অ্যাটমটাকে বাংলায় কি বলে? আমরা অ্যাটমটাকে বাংলায় বলি হচ্ছে পরমাণু। পরমাণু, পরমাণু বা অ্যাটম, যেটাকে আর ভাঙা যায় না, যেটাকে আর ভাঙা যায় না, এইটাকে আর ভাঙা যায় না এই কথা বলে। বাট পরবর্তীতে দেখা গেছে না, এটাকেও ভাঙা যায়, এটাকেও ভাঙা যায়, এটাকে ভাঙলেও আবার দুইটা তিনটা নতুন জিনিস পাওয়া যায়, সেটা সম্পর্কে আমরা একটু পরে বলবো। তাহলে পরমাণু বা অ্যাটম সম্পর্কে আমাদের ধারণা আসলো। এখন যখন এই পরমাণু বা অ্যাটম নিয়ে কাম চলতেছে, তখন আরব দেশে, খেয়াল করো, মধ্যযুগে আরব দেশে এই কথাগুলা খুব ছড়িয়ে ছিটিয়ে তোমার বইতে লেখা আছে, আমি এখানে সুন্দর মতো এক জায়গায় করে দিছি, এখান থেকে একটু পড়ে নাও। মধ্যযুগে আরব দেশে রসায়ন চর্চা করা হতো। মধ্যযুগে আরব দেশে রসায়ন চর্চা করা হতো। মধ্যযুগে যখন আরব দেশে রসায়ন চর্চা করা হয়, তখন সেই রসায়ন চর্চাকে আমরা আলকেমি বলতাম। আলকেমি। তাহলে শুনো, ভালো করে শুনে রাখো, মধ্যযুগে আরবে যখন রসায়ন চর্চা করা হতো, মধ্যযুগে আরবের রসায়ন চর্চাকে আমরা বলতাম হচ্ছে আলকেমি। ভাই, আমার এই ক্লাস করার পর তুমি বইয়ে প্রথম চ্যাপ্টারটা রিডিং পড়বা, তুমি একদম দেখবা ইজি, ঠিক আছে? আমার এই ক্লাস করার পর তুমি বইয়ে প্রথম চ্যাপ্টারটা রিডিং পড়বা, দেখবা একদম ইজি, এর মতো সিম্পল আর কিচ্ছু নাই, তুমি একদম ইজিলি পারবা। এই যে তোমার কাছে যে বইটা আছে না, ঠিক আছে, এই যে বইটা আছে না, এই যে বইটা আছে যেখানে তোমার হচ্ছে যে রসায়নের ধারণা লেখা আছে, চ্যাপ্টারের নাম রসায়নের ধারণা। এই রসায়নের ধারণা যে চ্যাপ্টারটা, এইটা তুমি জাস্ট রিডিং পড়বা, দেখবা যা যা আছে সব কিছু আমি তোমাকে অলরেডি পড়াই ফেলছি, অলরেডি এই জায়গা থেকে সব পড়াই ফেলছি। সো দেখো, প্রথমে যখন আমরা আসি মধ্যযুগীয় আরবে, যখন রসায়নের চর্চা হতো, তখন সেই রসায়ন চর্চাকে আমরা বলতাম হচ্ছে আলকেমি। আলকেমি, আলকেমি বলা হতো, ঠিক আছে? রসায়ন চর্চাকে বলতাম আলকেমি। আর রসায়নের চর্চা যারা করতো, রসায়নের চর্চা যারা করতো তারা তো গবেষক, আমরা বাংলায় বলি গবেষক। এই গবেষকদের বলা হতো আলকেমিস্ট। আলকেমিস্ট। তাহলে আরব দেশে যারা রসায়ন চর্চা করতো তাদেরকে বলতাম আলকেমিস্ট। আর রসায়নের চর্চা যেই ব্যাপারটা, এইটাকে বলা হতো আলকেমি। আলকেমি। এই আলকেমি যে শব্দটা আসছে, এই আলকেমি শব্দটা আসছে হচ্ছে আরবি শব্দ আলকেমিয়া থেকে। আলকেমিয়া থেকে, আরবি শব্দ আলকেমিয়া থেকে আলকেমি শব্দটা আসছে। আরবি শব্দ আলকেমিয়া থেকে আলকেমি শব্দটা আসছে। এই আলকেমি যেটা, আলকেমিয়া যে শব্দটা আছে, এই শব্দের আবার মানে আছে, এই শব্দটা আবার আসছে হচ্ছে কিমি শব্দ থেকে। কিমি, কিমি, কিমি মানে কি? CHEMI, কিমি, বা এভাবেও লেখা যায় KIMI, কিমি, ঠিক আছে? এখন আমরা আধুনিক যে রসায়ন, সেখানে এই CHEM এই ওয়ার্ডটা ইউজ করি, আমাদের বেজ ওয়ার্ড হিসেবে এই ওয়ার্ডটা ইউজ করি। রসায়ন চর্চার যে কোনো মেইন শব্দ হিসেবে CHEM এই ওয়ার্ডটা ইউজ করি। ওকে, মনে থাকবে CHEM। এই CHEM যেটা KIMI এই পার্টটা আছে, এই পার্টটা নিয়ে যদি এখন আমরা কাজ করি, তো আলকেমিয়া শব্দটা আসছে কিমি শব্দ থেকে KIMI। এই KIMI শব্দ যেটা আসছে বা CHEMI যে শব্দটা আসছে, এই শব্দ থেকেই আমাদের কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, যেটা আমরা বর্তমানেও ইউজ করি। কেমিস্ট্রি,
যেটার বাংলা প্রতিশব্দ হচ্ছে আমাদের রসায়ন। তাহলে দেখো রসায়ন শব্দ নিয়ে যদি আমরা কথা বলি, রসায়ন শব্দের ইতিহাস যদি ঘাটতে হয় তাহলে আমাদের আরবে যেতে হবে। মধ্যযুগে আরবে যখন রসায়ন চর্চা হতো তখন ওখানে যারা চর্চা করত তাদেরকে বলা হতো আলকেমিস্ট, আর চর্চার ব্যাপারটাকে বলা হতো আলকেমি। আলকেমি, ওই যে ধরো আমাদের হচ্ছে যে একজন ভাইয়া আছে আমাদের শাওন ভাইয়া, শাওন ভাইয়ের গ্রুপের নাম হচ্ছে আলকেমি, তো ওইটা কিন্তু রসায়ন চর্চার গ্রুপ, এই জন্য আমরা এটাকে আলকেমি বলতেছি, বুঝতে পারছো? সো দেখো আলকেমি, আলকেমি, তো দেখো আলকেমি শব্দটা আসছে আরব শব্দ, আরবি শব্দ আলকেমিয়া থেকে। আলকেমিয়া, আলকেমিয়া মানে ওই ধরো রসায়ন চর্চা টাইপ কিছু একটা। সো দেখো আলকেমিয়া শব্দটি আবার আসছে কিমি থেকে, এই কিমি শব্দটা এখান থেকে আমাদের কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। ওকে, মনে থাকবে। এবার বলছে দেখো আলকেমিতে মানে আলকেমিস্ট, আলকেমিস্ট মানে রসায়ন চর্চাকারী। জাবির ইবনে হাইয়ান, এইটা মাথায় রাখবা, জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন নিয়ে কাজ করেন। গবেষণাগার কি মানে ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে বা ল্যাবে সর্বপ্রথম রসায়ন নিয়ে কাজ করেন হচ্ছে জাবির ইবনে হাইয়ান। ঠিক আছে, নামটা ভালো করে মনে রাখবা, জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন নিয়ে কাজ করেন। এই যে তিনি সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন নিয়ে কাজ করলেন, এই জন্য তার নাম অনুসারে তাকে, এই জন্য তাকে, যেহেতু সে প্রথম করছিলেন, তাকে রসায়নের জনক বলা হয়। কি বলা হয়? রসায়নের জনক, মাথায় থাকে যেন। এবার খেয়াল করো, এখানে দেখো অনেকেই আছে, ভালো করে খেয়াল করে দেখো, এখানে অনেকেই আছে। তাহলে রসায়নের জনক কাকে নিলাম? জাবির ইবনে হাইয়ানকে রসায়নের জনক বললাম। এবার দেখো রসায়নের জনকের পর বিজ্ঞানী ল্যাভোইশিয়ে বলে একটা বিজ্ঞানী দেখতেছি, ঠিক আছে? এই ল্যাভোইশিয়ে হচ্ছে আধুনিক রসায়নের জনক, আধুনিক রসায়নের জনক। তিনি প্রথম ওই যে দহন বিক্রিয়া আছে না, দহন বিক্রিয়া, অক্সিজেন দিয়ে পুরানো, এইটা আমরা সামনে পড়বো দহন বিক্রিয়া কাকে বলে, কেন হয়, এটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো। তো তিনি দহন বিক্রিয়া সম্পর্কে ধারণা দেন, তারপরে আমাদের ওই পর্যায় সারণীতে বেশ কয়েকটা বিষয় সম্পর্কে তিনি একটা ধারণা দেন, এই জন্য তিনি আধুনিক রসায়নের জনক হয়ে যান। তাহলে দেখো আগে দেখলাম রসায়নের জনক, তিনি কিন্তু আরব থেকে আসছেন, জাবির ইবনে হাইয়ান। আধুনিক রসায়নের জনক হচ্ছে বিজ্ঞানী ল্যাভোইশিয়ে। এবার দেখো রবার্ট বয়েল, আরেকজন বিজ্ঞানী আছে, ইনি রসায়নের একটা পার্ট আছে যেটা হচ্ছে গ্যাস নিয়ে কাজ করে, গ্যাস, তিনি গ্যাস সম্পর্কে ধারণা দেন, ঠিক আছে? এই জন্য তিনি হচ্ছে, রবার্ট বয়েল হচ্ছে গ্যাসীয় যে বিজ্ঞান আছে সেটার জনক। এরপরে দেখো আরেকজন বিজ্ঞানী আছে স্যার ফ্রান্সিস বেকন, তিনি আবার ওই যে পরীক্ষা নিরীক্ষা গবেষণা এগুলা সম্পর্কে অনেক ভালো কাজ করেন, এই জন্য তাকে গবেষণামূলক বিজ্ঞানের জনক বলা হয়। তারপরে আছে হচ্ছে জন ডাল্টন, ইনিও বেশ কিছু জায়গাতে অবদান রাখছেন, এনাকেও এক জায়গাতে জনক দেওয়া হয়েছে। এখন কে কোনটা জনক এটা দেখো একটু আমরা দেখে ফেলি। দেখো এক জায়গায় লিখে রাখছি, আধুনিক রসায়নের জনক হচ্ছে ল্যাভোইশিয়ে, গ্যাস রসায়নের জনক হচ্ছে তোমার রবার্ট বয়েল, বৈজ্ঞানিক পদ্ধতির জনক মানে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতি আবিষ্কার করছে, তার জনক হচ্ছে স্যার ফ্রান্সিস বেকন। পরমাণু তত্ত্বের জনক হচ্ছে জন ডাল্টন, পরমাণু তত্ত্বের জনক মানে ওই যে অ্যাটম যেই তত্ত্বটা আছে না, ডেমোক্রিটাস যেই তত্ত্বটা দিয়েছিল, এইটাকে আরো এক্সটেন্ড করছে, এটাকে আরো এক্সটেন্ড করছে হচ্ছে জন ডাল্টন। তো তার এই এক্সটেন্ড করার কারণে জন ডাল্টনকে পরমাণু তত্ত্বের জনক বলা হয়। এই চারটা ইনফরমেশন চাইলে একটু মনে রাখতে পারো, না চাইলেও কোনো সমস্যা নেই, জাস্ট একবার রিডিং মারবা তাতেই এনাফ। এবার আসো, তাহলে এত কিছু বোঝার পর এখন আমরা ফাইনাল ডিসিশন নিতে পারছি যে বিজ্ঞানের যে শাখায়, খেয়াল করো, বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। তো যদি তোমার প্রশ্ন করে রসায়ন কাকে বলে, তাহলে আমি উত্তর দিতে পারবো পদার্থের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। তাহলে রসায়ন কাকে বলে? তোমার হচ্ছে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে হচ্ছে রসায়ন বলে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো, রসায়ন তো বুঝে গেলাম, এবার আমরা আমাদের আশেপাশে যেই রসায়নগুলো আছে সেই রসায়নগুলো দেখার চেষ্টা করব। আমাদের আশেপাশে যে রসায়নগুলো আছে সেই রসায়নগুলো দেখার চেষ্টা করব। এবার বলো তো আমার ডান সাইডে এইটা কি আছে? একটা আম আছে না? এই আমটা কি আম বলো তো, কাঁচা আম না পাকা আম? তো দেখতেই পাচ্ছি এই আমটা প্রথমে তোমার হচ্ছে সবুজ অবস্থায় আছে। সবুজ মানে কি? আমরা সেটাকে কাঁচা আম বলি। তো এই আমটা যখন সবুজ অবস্থায় থাকে তখন এটা কাঁচা আম। কাঁচা অবস্থায় আমরা আম খেতে গেলে দেখবো আমাদের দাঁতে বিশাল একটা শিশিরানি হয়, আমার তো প্রচুর হয়।
কারণ কি, কাঁচা আম হচ্ছে টক। এখন প্রশ্ন হচ্ছে কাঁচা আম টক কেন? কাঁচা আম টক কেন? এখানে ভাই একটা বিশাল সুন্দর কেমিস্ট্রি আছে। কাঁচা আম কেন টক, এর পিছনে বিশাল একটা কেমিস্ট্রি আছে। আমরা সেই কেমিস্ট্রিটা একটু বুঝবো। এবার ধরো আমি তোমাকে বললাম এইটা কি, তুমি বলবা ভাই এই আমটা তো হলুদ হয়ে গেছে, তার মানে এই আমটা পাকা আম। এখন যদি তোমাকে আমি বলি ভাইয়া পাকা আম কেন পেকে গেল, আর পাকা আম মিষ্টি, পাকা আম মিষ্টি কেন, পাকা আম মিষ্টি, পাকা আম মিষ্টি কেন, এখানেও একটা বিশাল সায়েন্স আছে। তাহলে কাঁচা আম টক, পাকা আম মিষ্টি, সুন্দর একটা জিনিস না? কাঁচা আম টক, পাকা আম মিষ্টি, সুন্দর একটা জিনিস না? তো দেখো একটা আম এই যে কাঁচা, কাঁচা থেকে একটা আম এই যে কাঁচা, কাঁচা থেকে, কাঁচা থেকে এই যে পেকে গেল, কাঁচা আম থেকে পাকা আমের রূপান্তর হলো, এই কাঁচা থেকে পাকায় রূপান্তর হওয়ার পিছনেও রসায়ন আছে। কাঁচা থেকে পাকায় রূপান্তর হওয়ার পিছনেও কি আছে? রসায়ন আছে। কাঁচা অবস্থায় এটা টক আর পাকা অবস্থায় এটা মিষ্টি, এইটার পিছনেও রসায়ন আছে। কি তোমার মনে কি এখন প্রশ্ন আসবে না? কাঁচা অবস্থায় টক, পাকা অবস্থায় মিষ্টি, এর পিছনে রসায়নটা কি? দেখো আমরা এর পিছনে যদি রসায়ন খুঁজতে যাই, এই কাঁচা আম টক, পাকা আম মিষ্টি, এর পিছনে রসায়ন বুঝতে পারবো। দেখো এইটা একটা কাঁচা আম, যখন একটা আম কাঁচা থাকে তখন এই কাঁচা আমের ভিতরে অ্যাসিড বেশি থাকে। কাঁচা আমের বৈশিষ্ট্য কি? এর ভিতরে অ্যাসিড বেশি থাকে। অ্যাসিড বেশি, কি কি অ্যাসিড বেশি থাকে? এই কাঁচা আমের ভিতরে সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এগুলো হচ্ছে বেশি থাকে। কাঁচা আমের ভিতরে সাকসিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এগুলো বেশি থাকে। এই অ্যাসিড বেশি থাকলে অ্যাসিডের স্বাদ হচ্ছে টক। অ্যাসিডের স্বাদ কি? টক। ফলে আমরা যদি খাই তখন আমাদের মুখে স্বাদ লাগে কি? টক স্বাদ। অ্যাসিডের স্বাদ হচ্ছে টক, ফলে আমরা যখন খাই তখন স্বাদ টক স্বাদ লাগে। তাহলে কাঁচা আম টক কেন? আমরা বুঝতে পারছি, কাঁচা আমে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, এই জন্য আমাদের এটা টক স্বাদ যুক্ত হয়। যখনই এই কাঁচা আমকে আমরা পাকাবো, পাকাইলে এই অ্যাসিড যেটা সাকসিনিক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড, এই দুইটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তর হয়। গ্লুকোজ ফ্রুক্টোজ এই দুইটা আবার চিনি, গ্লুকোজ ফ্রুক্টোজ এই দুইটা কি একত্রিত হয়ে চিনিতে রূপান্তর হয়। এই চিনিতে রূপান্তর হলে এই চিনি হচ্ছে আমাদের মিষ্টি স্বাদযুক্ত। ফলে কাঁচা অবস্থায় সেটি টক, পাকা অবস্থায় সেটি মিষ্টি হয়ে গেল। ফলে কি হলো? কাঁচা অবস্থায় সেটি টক, পাকা অবস্থায় সেটি মিষ্টি হয়ে গেল। তাহলে কাঁচা আম টক, পাকা আম মিষ্টি কেন? বুঝতে পারছো? ওকে, এবার আসো একটু ভালো করে চিন্তা করো যে আমরা বাসায় হেরিকেন ইউজ করি, তাই না? চিনো হেরিকেন? ওই যে তোমার কেরোসিন তেল দিয়ে যেই বাতিগুলো আমরা জ্বালাইতাম ছোটবেলায়, যখন আমাদের এলাকাতে বিদ্যুৎ ছিল না, আমাদের জেনারেশনে আমরা দেখছি হেরিকেন। তোমরা এখন দেখছো কিনা জানি না, আমরা হেরিকেনের আলোতে পড়াশোনা করছি ছোটবেলায় 5-6 যখন পড়তাম। তো এই যে হারিকেন বা হেরিকেন যেটাই বলুক, এইটা কেরোসিন তেল দিয়ে জ্বালানো হয়। তারপরে দেখো আমাদের বাসা বাড়িতে গ্যাসের চুলা আসে না, গ্যাসের চুলা দিয়ে আমরা কি করি? রান্না করি। তারপরে বিদ্যুৎ চলে গেলে আমরা মাঝে মাঝে মোমবাতি জ্বালাই না, মোমবাতি জ্বালিয়ে আমরা আলো পাই। তো দেখো এই জায়গাতে এইটাও একটা শক্তির উৎস, এটাও একটা শক্তির উৎস, এটাও একটা শক্তির উৎস। এই তিনটাতেই রসায়ন আছে। এই তিনটাতেই কি আছে ভাইয়া? এই তিনটাতে রসায়ন আছে। কিভাবে? খেয়াল করো, এই জায়গাতে যে তেলটা আছে, এই তেলটাকে বলে হচ্ছে হাইড্রোকার্বন। এই তেলটাকে কি বলে? এই তেলটাকে বলে হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে হচ্ছে এই যে তেলের ভিতরে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে কিছু একটা আছে। এই কার্বন এবং হাইড্রোজেনকে যখন আমরা আগুন জ্বালাই, মানে আমরা অক্সিজেন দিয়ে বিক্রিয়া করি, তখন এখানে তোমার হচ্ছে তৈরি হয়, কি বলে? তাপ তৈরি হয় এবং আলো তৈরি হয়। সেম ভাবে প্রাকৃতিক গ্যাস এটাও একটা হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। এটাকেও যখন আমরা অক্সিজেন দিয়ে বিক্রিয়া করাই, এখানেও আমাদের তাপ তৈরি হয়। এইটা আমার মোমবাতি, মোমবাতিও হচ্ছে হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। এখানেও যখন আমরা বিক্রিয়া করাই তখন তাপ তৈরি হয় কার্বন এবং হাইড্রোজেনের বিক্রিয়ার কারণে, কার্বন এবং হাইড্রোজেন দহন বিক্রিয়ার কারণে। সো দেখো কেরোসিন, প্রাকৃতিক গ্যাস, মোমবাতি সবগুলাই আমাদের দহন বা পোড়ানো হচ্ছে। সবসময় মাথায় রাখবা, সামনে আমরা এটা সম্পর্কে আরো পড়াশোনা করব। দহন শব্দের অর্থ হচ্ছে, এখন থেকে মনে রাখবা, সামনে আরো আমরা পড়ব। দহন শব্দের অর্থ হচ্ছে অক্সিজেন দিয়ে পোড়ানো। এটা আমরা মুখস্থ করব, অক্সিজেন দিয়ে পোড়ানো। অক্সিজেন দিয়ে পোড়ালে সবসময় এখানে তাপ তৈরি হয়, মাস্ট। অক্সিজেন দিয়ে পোড়াইলে এখানে তাপ তৈরি হয়, মাস্ট।
তাহলে দেখো এখানে অক্সিজেন দিয়ে সবগুলাতে আমরা পোড়াইছি, ঠিক আছে। সো যার কারণে এই যে কেরোসিনের বাতি জ্বালানো বলো, গ্যাসের চুলা জ্বালানো বলো, মোমবাতি জ্বালানো বলো, সবগুলাই হচ্ছে আমাদের দহন বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, তো খেয়াল করে দেখো এগুলা সম্পর্কে কিছু কথা আমি এখানে লিখে রাখছি, এগুলা পড়লেও ওইগুলাই পাবা যা আমি তোমাকে বললাম, সেগুলো একটু রিডিং দিও একবার। আচ্ছা, এবার আসো এইটা একটু খেয়াল করো, এখানে ঘটনা কি? খুব সিম্পল একটা ঘটনা। এটা একটা লোক, এর এখানে পেট আছে, পাকস্থলী আছে, পাকস্থলী। তো পাকস্থলীতে আমরা জানি এক ধরনের অ্যাসিড নিঃসরণ হয়, পাকস্থলীতে পেটে এক ধরনের অ্যাসিড নিঃসরণ হয়। তো এটা কি আমাদের হজমে সাহায্য করে। অ্যাসিডটার নাম কি? অ্যাসিডটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। সো আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড নিঃসরণ হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি অতিরিক্ত পরিমাণ নিঃসরণ হয়, তাহলে আমাদের পেটের ভিতরে ঘটনা যেটা ঘটে, একটু ওয়েট দাঁড়াও তোমাদের বোঝাচ্ছি। পাকস্থলীতে, আচ্ছা এটা বোঝাচ্ছি, ওয়েট। সো আমরা যেখানে ছিলাম, চলো আমরা পরের অংশ দেখি। আমরা কি বলছিলাম যে আমরা যখন কোনো কিছু খাই তখন সেই খাবারটা আমাদের পাকস্থলীতে যায়। তো আমাদের পাকস্থলীতে খাবার হজমের জন্য এক ধরনের অ্যাসিড নিঃসরণ হয়, সেটাকে আমরা বলি হচ্ছে HCl। HCl কি? আমাদের পাকস্থলীতে নিঃসরিত হওয়া অ্যাসিড। এখন যদি কোনো কারণে আমাদের পাকস্থলীতে HCl এর পরিমাণ বেড়ে যায়, অনেক বেশি হয়, যতটুকু প্রয়োজন তার বেশি হয়, তখন এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিডিটি। পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়াকে বলে হচ্ছে অ্যাসিডিটি। কমে গেলেও আমাদের হজম হবে না, আবার বেড়ে গেলেও হবে না। সো হজমের জন্য আমাদের পাকস্থলীতে HCl এর প্রয়োজন পড়ে। এখন এটা বেড়ে গেলে, অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, তখন আমাদের পেটে জ্বালা যন্ত্রণা, পেট ব্যথা হবে। তখন আমরা একটা ঔষধ খাই, সেটা কি? অ্যান্টাসিড। অ্যান্টাসিড ওষুধ খাই না আমরা অনেক সময়? অ্যান্টাসিড খাইলে এই অ্যাসিড আর এই অ্যান্টাসিড দুইটা মিলে, এটা অ্যাসিড এটা ক্ষার, দুইটা মিলে আমাদের পাকস্থলীতে এক ধরনের বিক্রিয়া হয়। তো খেয়াল করো, পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যেটা জমা হলে অ্যাসিডিটি সমস্যা হয়। এই সময় আমরা অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিডে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি? AlOH3। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সামনে আমরা শিখবো এগুলা, যারা অলরেডি শিখে আসছে তারা জানো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2। এই দুইটা হচ্ছে আমাদের ক্ষার। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমাদের ক্ষার। এই যে দুইটা ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে, ক্ষার দুইটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া করে। প্রশমন বিক্রিয়া মানে লবণ পানি তৈরি হওয়ার বিক্রিয়া। লবণ পানি তৈরি হলে সেটা আবার আমাদের জন্য ভালো, তখন আমরা এই অ্যাসিডিটি থেকে মুক্তি পাই। তাহলে দেখো এটাও একটা রাসায়নিক বিক্রিয়া না? তাহলে আমাদের পেটে যদি অ্যাসিডিটি সমস্যা হয়, তাহলে আমরা ওষুধ খাই, এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা ঘটনা। সেই ঘটনাটাও কিন্তু একটা নর্মাল ঘটনা, এবং সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাসিডিটি সমস্যা থেকে নিজেদেরকে রক্ষা করে। বুঝতে পারছো? তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো আমরা রসায়নের কিছু ক্ষেত্র দেখি। রসায়নের ক্ষেত্র কি? প্রথমত ভালো করে খেয়াল করে দেখো, আমরা যখন বাতাসের মানে বায়ু আমাদের শরীরের ভিতরে প্রবেশ করায়, বায়ু নিঃশ্বাস নিই, এবার শ্বাস নিলাম, তাহলে বায়ু নিলাম না? এই বায়ুর মধ্যে প্রধান উপাদান হচ্ছে অক্সিজেন। এই যে প্রধান উপাদান অক্সিজেন, এটা আমাদের শরীরের ভিতর যখন ঢোকে, তখন এই বায়ু শরীরের ভিতর ঢোকার পর খাদ্যের সাথে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করে। তার মানে আমরা পেটে যে খাবার খাইছি, এই খাবারগুলা পেটে যে একা একাই শক্তি উৎপাদন করতে পারবে না, তাকে পেটের ভিতরে যে বিক্রিয়া করা লাগবে। যেই বিক্রিয়াটা করা লাগবে, সেই বিক্রিয়াটা হবে কিভাবে? ওই বিক্রিয়াটা হবে এই বায়ুটা যখন আমাদের শরীরের ভিতর ঢুকে বিক্রিয়া করে শক্তি উৎপাদন করবে, তখন বিক্রিয়াটা হবে। তো দেখো আমাদের শক্তি তৈরি হওয়ার আগে আমরা লো এনার্জি ফিল করতেছিলাম, অক্সিজেন ঢুকলো, বিক্রিয়া করলো, শক্তি উৎপাদন হইলো। এখন দেখো আমাদের এনার্জি ফুল, ব্যাটারি ফুল হয়ে গেছে। এখানে আমাদের ব্যাটারি লো ছিল, দেখো এখানে আমাদের ব্যাটারি লো ছিল, এখানে আমাদের ব্যাটারি ফুল হয়ে গেছে। তো ব্যাটারি লো থেকে ব্যাটারি ফুল, এই যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে আমাদের এই জায়গায় অক্সিজেনের বিক্রিয়ার মাধ্যমে হলো। এবার খেয়াল করো, আমরা যখন নর্মালি পানি খাই, খাবার পানি খাই, পানি সহ আমরা বিভিন্ন খনিজ লবণ, পানির সাথে আমাদের বিভিন্ন খনিজ লবণ যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো আমাদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণ, এগুলো থাকতে পারে। এগুলো যখন আমরা খাই, এগুলো আমাদের শরীরের ভিতরে যে রাসায়নিক বিক্রিয়া করে, শরীরের মধ্যে বিভিন্ন পদার্থের দ্রবণ হিসেবেও কাজ করে। ফলে
আমরা হচ্ছে যে এটা যখনই খাই তখন আমাদের শরীরের ভিতরে এটা এনার্জি প্রডিউস করে এবং আমরা আরো বেশি সতেজ হয়ে পড়ি। ঠিক আছে, তাহলে আমরা ডেইলি যে পানি খাই এটাও আমাদের এনার্জি প্রোডাকশনের একটা উপায়। বুঝতে পারছো? তাহলে রসায়নের এই পার্টগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার খেয়াল করো যে আমরা আমরা গাছে ধরো যে আমরা যখন চাষ করি, চাষের সময় আমরা উদ্ভিদে সার দিই না? আমরা যে সারগুলা দিই ওই সারের মধ্যে নাইট্রোজেন থাকে, সারের মধ্যে অক্সিজেন থাকে, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এই সব জিনিসপত্রগুলো থাকে সারের মধ্যে। আমরা যে সার দিই সারের মধ্যে কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এই সবগুলা থাকে। এগুলা যখন থাকে এইগুলা এই মৌলগুলা আমাদের উদ্ভিদে উল্লেখিত প্রয়োজনীয় যে সমস্ত উপাদান সেগুলা দেয়। ঠিক আছে, সো দেখো আমাদের একটা উদ্ভিদে জন্মানোর জন্য, উদ্ভিদে গ্রো করার জন্য অনেক সময় অনেক কিছু প্রয়োজন পড়ে। যা যার প্রয়োজন পড়ে সেগুলো আমরা সারের মধ্যে দিই। তাহলে দেখো এই যে সারের মাধ্যমে আমাদের বিভিন্ন টাইপের সবজি উৎপাদন হচ্ছে, ফসল উৎপাদন হচ্ছে, এখানেও আমাদের কেমিস্ট্রি আছে না, কেমিক্যাল রিয়াকশন আছে না? তাহলে আমাদের জীবনে যদি কেমিস্ট্রির প্রভাব দেখি তাহলে এই কৃষি ক্ষেত্রেও কেমিস্ট্রির প্রভাব আছে। একটু আগে দেখলাম আমাদের খাবারের ক্ষেত্রে কেমিস্ট্রির প্রভাব, এখন কৃষি ক্ষেত্রে কেমিস্ট্রির প্রভাব দেখতেছি। বুঝতে পারছো? এখন আমরা একটু কাগজ দেখব। তো আমরা যখন কাগজ দেখি, একটা কাগজের বেসিক উপাদান হচ্ছে সেলুলোজ। সেলুলোজ দিয়ে কাগজ তৈরি হয়। এই সেলুলোজ আমরা কই পাই? আমরা বাঁশ বা কাঠ এগুলা নিয়ে এখান থেকে সেলুলোজ বের করি, বের করে তারপরে বাঁশ বা কাঠ থেকে সেলুলোজ বের করে তারপর এখান থেকে কাগজ তৈরি করি। তাহলে আবার বলি, বাঁশ বা কাঠ নিচ্ছি, বাঁশ বা কাঠ থেকে সেলুলোজ বের করছি, সেই সেলুলোজ থেকে আমাদের কাগজ তৈরি হচ্ছে। বুঝতে পারছো? তাহলে এখানেও কাগজ তৈরিতেও একটা যুগান্তকারী আবিষ্কার কাগজ তৈরির পর থেকে তো আমরা সবকিছু লেখা শুরু করছি। তাহলে লিখতে পারা একটা যুগান্তকারী আবিষ্কার, এই আবিষ্কারের পিছনেও কি আছে ভাইয়া? এই আবিষ্কারের পিছনেও আমাদের কেমিস্ট্রি আছে। এবার আসো এটাকে দেখো, এখানে বলা হয়েছে যে বাঁশ বা কাঠ এইগুলা থেকে আমরা কিভাবে কাগজ তৈরি করি এবং এখানে আমাদের কি কেমিস্ট্রি আছে এটা একদম ডিটেল বলা হয়েছে এখানে। এবার আসো উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটা আমরা 6-7 পড়ছি, 6-7-8 পড়ছি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ক্ষেত্রে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সূর্যের লাইট গ্রহণ করে এবং পানি গ্রহণ করে। এগুলা গ্রহণ করার ফলে ক্লোরোফিলে যে বিক্রিয়া করে তোমার সে শক্তি উৎপাদন করে। তো এই যে শক্তি উৎপাদনের যে বিক্রিয়া, এই শক্তি উৎপাদনের যে বিক্রিয়া, এই বিক্রিয়াতে টোটালি সে কিন্তু কেমিক্যাল রিয়াকশন করে, কেমিস্ট্রি। এই টোটাল জায়গাতে কেমিস্ট্রি আছে। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আরেকটা কেমিস্ট্রির পার্ট, মনে থাকবে এটা হচ্ছে আরেকটা কেমিস্ট্রির পার্ট। এবার ধরো আমরা একটা কার নিছি, ব্যাটারি। কার হচ্ছে যদি ব্যাটারিতে চলে, বা একটা ছোট খেলনা গাড়ি যদি ব্যাটারিতে চলে, এই ব্যাটারির মধ্যে যে সমস্ত বিক্রিয়াগুলো হয় এটাও একটা কেমিক্যাল রিয়াকশন। এগুলো আমরা সামনে পড়বো। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যে ব্যাটারির মধ্যে যে বিক্রিয়াগুলো হয় এটাও কেমিস্ট্রি, কেমিক্যাল রিয়াকশন। ওকে, এবার দেখো আমরা রসায়নের সাথে ম্যাথের সম্পর্ক দেখব। তো আমরা যখন রসায়ন নিয়ে কাজ করি, রসায়নের মধ্যে বিভিন্ন ব্যবহারিক তত্ত্ব যখন আমরা করব তখন আমাদের ম্যাথের প্রয়োজন হবে। রসায়নের বিভিন্ন হিসাব নিকাশ করতে গেলে আমাদের ম্যাথের প্রয়োজন হবে। ধরো আমরা রসায়নে কতটুকু পরিমাণ কেমিক্যাল ইউজ করছি, সেই কেমিক্যালের ভিতরে গ্যাসের আয়তন কতটুকু আছে, ভর কতটুকু আছে, পরিমাণ কতটুকু আছে, এগুলা যখন আমরা বিবেচনা করতে যাব তখন আমাদের হিসাব নিকাশ করতে হবে। সেই হিসাব নিকাশ মানে কি? ম্যাথ। তাহলে রসায়নের সাথে ম্যাথের সম্পর্ক আছে, এটা আমরা বুঝতে পারলাম এখান থেকে। এবার খেয়াল করো, এখন দেখো তো এই ছবিটার দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? এই ছবিটাতে তুমি দেখতে পাচ্ছ একটা বাচ্চা সকালে ঘুম থেকে উঠছে, তাই না? হাত দেখে বোঝাচ্ছ সকালে ঘুম থেকে উঠছে। এখন বলো তো সকালে ঘুম থেকে উঠেও কি করবে? ভাই সকালে ঘুম থেকে উঠেও প্রথম করবে হচ্ছে দাঁত পরিষ্কার করবে। দাঁত ব্রাশ করার সময় আমরা কি ব্যবহার করি? টুথপেস্ট। টুথপেস্টও একটা কেমিক্যাল দিয়ে তৈরি করা উপাদান। টুথপেস্ট যেটা, এইটা একটা কেমিস্ট্রি মানে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে তৈরি করা উপাদান, যেটার ভিতরেও কেমিস্ট্রি আছে। সো সকালে আমাদের ঘুম থেকে ওঠার পরে প্রথম ব্যবহার করা যে জিনিস সেটার ভিতরে আমাদের কি আছে? কেমিস্ট্রি আছে। সেটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমেই তৈরি হচ্ছে, মানে এখানেও কিন্তু রসায়ন আছে। ওকে, এবার বলতে দেখো এরপরে আমরা কি করি? এরপরে আমরা চা বিস্কুট খাই। এই যে চা বিস্কুট খাই, এটা পেটের ভিতরে যে কেমিক্যাল রিয়াকশন করে,
চা তৈরি করতেছি আমরা একটা কেমিক্যালের মাধ্যমে বা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে বা রসায়নের একটা শাখার মাধ্যমে, যেখানে আমরা বিভিন্ন অবস্থা সম্পর্কে বর্ণনা করতেছি। বিস্কিটের মাঝখানে একটা পেস্ট আছে, এই পেস্টটাও তৈরি হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে। সো এই প্রত্যেকটা জায়গাতে কেমিস্ট্রি এবং কেমিক্যাল আছে, কেমিস্ট্রি এবং কেমিক্যাল এইটার মাধ্যমে এগুলা সব তৈরি হচ্ছে। সো সকালে উঠেই আমরা যতগুলা ম্যাটেরিয়াল ব্যবহার করছি সবই আসলে কেমিস্ট্রি। খেয়াল করে দেখো, এখন আমরা যখন ওয়াশরুমে যাই, সকালে উঠে কি করি আমরা? প্রথমে দাঁত ব্রাশ করি, তারপরে হচ্ছে যে খাবার খাই, এরপরে আমাদের হাগুমুতু লাগলে একটু আমরা ওয়াশরুমে যাই। ওয়াশরুমে যেয়ে দেখি, যদি দেখো অনেক ওয়াশরুম দুর্গন্ধ, তাহলে তোমার ওয়াশরুমে যাইতে ইচ্ছা করবে? করবে না তো, মন মেজাজ খারাপ হয়ে যাবে। তার মানে ওয়াশরুম থেকে যদি দুর্গন্ধ ছড়ায় এরকম, এই দুর্গন্ধ আমাদের কি পরিষ্কার করা লাগবে না? পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে। এই দুর্গন্ধ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমরা হারপিক ইউজ করি, তাই না? হারপিক, টয়লেট ক্লিনার, যেটাকে আমরা বাংলাদেশে একটা কোম্পানি হারপিক বলি। তো এই যে হারপিক ইউজ করি, হারপিকের মাধ্যমে আমরা টয়লেট পরিষ্কার করি। এই হারপিক নোংরা টয়লেটকে পরিষ্কার করে। এই হারপিকও এক ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি হয়। এর ভিতরেও আছে আমাদের একটা বৃহৎ রসায়ন। এর ভিতরেও কি আছে ভাইয়া? রসায়ন আছে। সো তার মানে হারপিক যেটা তৈরি হলো, এটাও আমাদের রসায়নের একটা শাখা, রসায়নের একটা পার্ট। আমরা মনে রাখতে পারবো? পারবো কিনা বলো? খুব সিম্পল, আমরা রসায়ন এখানেও পাচ্ছি। আচ্ছা, এবার দেখো, আমরা দুপুরবেলা গোসলের সময় কি করব? আমাদের চুল অপরিষ্কার, চুলে ময়লা হয়েছে, ধুলাবালি লাগছে, আমরা শ্যাম্পু ইউজ করব, চুলের ময়লা ধুলাবালি সব চলে যাবে। আমরা তোমার হচ্ছে গোসলের সময় গায়ে ধুলাবালি পড়ছে, ময়লা হয়েছে, আমরা সাবান ইউজ করব, সাবানের মাধ্যমে আমাদের গায়ে ধুলাবালি ময়লা সব চলে যাবে। তো এই যে আমরা সাবান বা শ্যাম্পু ইউজ করতেছি, এই সাবান বা শ্যাম্পু এরা আসলে কি? এরা আসলে কেমিস্ট্রির মাধ্যমে তৈরি করা প্রোডাক্ট, কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি করা বিভিন্ন প্রোডাক্ট। তার মানে আমরা দুপুরবেলা যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো ইউজ করতেছি সেগুলো হচ্ছে কেমিস্ট্রি। তাহলে সকালেরগুলা কেমিস্ট্রি ছিল, দুপুরে যা ইউজ করতেছি সেগুলো ওয়ান টাইপস অফ কেমিস্ট্রি। মনে থাকবে? আশা করি বুঝতে পারছো। এবার আসো, আমরা শীতকালে গোসলের পরে কি ইউজ করি? লোশন ইউজ করি। কেন? যেন আমাদের গা ফেটে না যায়। অর্থাৎ আমাদের শীতকালে বাইরের আর্দ্রতা কম থাকে, ফলে আমাদের শরীরের ভিতর থেকে পানি বাইরে বের হয়ে যায়। সো এই যে বাইরে শরীরের ভিতর থেকে যেন পানি বের না হয়ে যায়, এই জন্য আমরা লোশন ইউজ করি, যাতে আমাদের এই স্তরগুলা আর্দ্র থাকে এবং খসখসে না হয়ে যায়। তো এইটার জন্য আমরা শীতকালে যে লোশন ইউজ করতেছি, এই লোশন আসলে কি দিয়ে তৈরি? এই লোশনও আমাদের কেমিস্ট্রি দিয়ে তৈরি, এই কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি হচ্ছে। তার মানে লোশন আমরা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি করতে পারতেছি। বুঝতে পারছো? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার খেয়াল করো চক। চক দিয়ে আমরা কি করি? ধরো তুমি এখন গোসল টোসল করে স্কুলে গেছো, স্কুলে তোমার টিচার বোর্ডে চক দিয়ে লিখতেছে। এই চক দিয়ে যখন তুমি লিখতেছে তোমার টিচার, এই চকও তো ডেফিনেটলি কিছু দিয়ে তৈরি। এই চক তোমার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, চুন দিয়ে তৈরি বা চুনা পাথর দিয়ে তৈরি। এটাও একটা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে প্রডিউস করা হয়, রসায়নের মাধ্যমে প্রডিউস করা হয়। সো এটাও রসায়ন। তাহলে দেখো রসায়ন নাই কোথায়? তোমার দৈনন্দিন জীবনে তুমি যত কাজ করতেছো সব কাজের ভিতরে রসায়ন আছে। তুমি দৈনন্দিন জীবনে যত কাজ করতেছো প্রত্যেকটা কাজের ভিতরে কোনো না কোনো ভাবে রসায়ন আছে। তাহলে রসায়নের সাথে আমরা কানেক্টেড। এবার খেয়াল করো, আমাদের মাটিতে আমরা যখন চাষ করি, ধরো তোমাদের বাসায় যে জমি আছে, তোমার আব্বু হচ্ছে যদি চাষ করে, তো ধরো প্রথমে ধান লাগাইছে, ধান শেষ, এরপরে আলু লাগাইছে, আলু শেষ, এরপরে ভুট্টা লাগাইছে, এরপরে আবার ধান লাগাইছে। তো প্রথমে ধান, তারপর আলু, তারপর ভুট্টা, 3 ধরনের চাষ হওয়ার কারণে ওই মাটির যে পুষ্টিগুণ ছিল তিনটাই ওই ফসলগুলা নিয়ে চলে গেছে। এখন যদি ওই মাটিতে আবার চাষ করে, তাহলে ওই মাটিতে কি পরবর্তীতে ধান ভালো হবে? উত্তর হচ্ছে না, হবে না, কারণ পুষ্টিগুণ শেষ হয়ে গেছে। এখন যদি তোমাকে আবার ভালো ফসল ফলাইতে হয়, একটু বোঝার চেষ্টা করবা, এখন যদি তোমাকে আবার ভালো ফসল ফলাইতে হয়, মাটির পুষ্টিগুণ বাড়ানো লাগবে। মাটির পুষ্টিগুণ বাড়াতে গেলে কি করা লাগবে? খুব সিম্পল, ওখানে সার দেওয়া লাগবে। সার দিলে মাটির পুষ্টিগুণ বেড়ে যাবে। মাটির পুষ্টিগুণ বাড়লে দেন তুমি বোঝার চেষ্টা করবা, মাটির পুষ্টিগুণ বাড়লে আবার তুমি ধান লাগাবা, ধানের পরিমাণ বাড়বে, ধান ভালো হবে। তাহলে যখন আমরা চাষ করতেছি, চাষে আমরা উৎপাদনের পরিমাণ বাড়ানোর জন্য সেখানে সার দিচ্ছি। কিসের সার দিচ্ছি?
নাইট্রোজেন ঘটিত সার দিচ্ছি, নাইট্রোজেনের সার, অক্সিজেনের সার, অক্সিজেনের সার হয় না, সো অক্সিজেন দিচ্ছি আমরা, এমনি নর্মালি অক্সিজেন দিচ্ছি, ফসফরাসের সার, ম্যাগনেসিয়ামের সার, ক্যালসিয়ামের সার, কার্বনের, পটাশিয়ামের, এই টাইপের বিভিন্ন উপাদান এগুলো আমরা বাড়াচ্ছি মাটির মধ্যে, যাতে এগুলার পিছনে বহুত কেমিস্ট্রি আছে, ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, এগুলো আস্তে আস্তে শিখবো। টিএসপি সার শুনছো, টিএসপির নাম শুনছো, ড্যাপের নাম শুনছো, এই যে টিএসপি, ড্যাপ, সব ধরনের সার সম্পর্কে আমরা এখানে পড়াশোনা করব। এই সারগুলো আমরা কাজে লাগাবো, কোনো সমস্যা নেই, এগুলা নিয়ে আমরা আস্তে আস্তে জানতে পারবো। এবার আসো রসায়ন পাঠের গুরুত্বের ভিতরে আমরা একটু অন্যান্য জিনিসপত্র একটু দেখার চেষ্টা করি। এখানে বলছে দেখো, জমির ক্ষেত্রে ফসল যেন পোকামাকড় নষ্ট না করতে পারে। জমিতে যখন আমরা ফসল উৎপাদন করি তখন এই ফসল পোকামাকড় নষ্ট করে ফেলে না, তো পোকামাকড় যেন নষ্ট না করতে পারে এই জন্য আমরা জমিতে কীটনাশক ব্যবহার করি। কীটনাশক, কীট মানে পোকামাকড় বা যারা ফসলকে নষ্ট করে তাদেরকে আমরা কীট বলি, কীট বলি। নাশক মানে যারা নাশ করে, যারা নাশ করে তারা হচ্ছে নাশক। তো কীটনাশক মানে যারা কীট পতঙ্গ বা ক্ষতিকর পোকামাকড়কে নষ্ট করে, তো ক্ষতিকর পোকামাকড়কে নষ্ট করে তাদেরকে কীটনাশক বলে। এদেরকে আমরা ইংলিশে বলি হচ্ছে ইনসেকটিসাইডস, বানান কি আইএন, ইনসেকটিসাইডস, ইনসেকটিসাইডস। সো এই যে ইনসেকটিসাইডস গুলো আছে, ইনসেকটিসাইডস হচ্ছে আমাদের কীটনাশক। এই কীটনাশকগুলোর মাধ্যমে আমরা পোকামাকড়গুলোকে মেরে ফেলি। পোকামাকড়গুলোকে যখন আমরা মেরে ফেলতেছি কিসের মাধ্যমে? কীটনাশকগুলোর মাধ্যমে। কীটনাশকগুলোর মাধ্যমে আমরা পোকামাকড়গুলোকে মেরে ফেলতেছি। মেরে ফেলার পরে এই কীটনাশকগুলা ইউজ করে, খেয়াল করো, কীটনাশকগুলা ইউজ করে পোকামাকড়গুলোকে মেরে ফেলতেছি, ফলে পোকামাকড়গুলো আমাদের ফসলের ক্ষতি করতে পারতেছে না। ক্ষতি না করলে আমাদের ফসলের পরিমাণ বাড়ছে। তার মানে এটা ওয়ান টাইপস অফ উপকারী জিনিস। বাট কীটনাশকগুলো যদি আবার থেকে যায়, ওগুলো মানুষের শরীরে ঢুকে মানুষের আবার ক্ষতি করে। সো সব ধরনের কীটনাশক আবার তোমার ফসলের জন্য উপকারী না। এবার বলছে দেখো, কীটনাশকের অতিরিক্ত ব্যবহার এবং পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাহলে আমরা রসায়নের মাধ্যমে উপকারী যেমন হচ্ছি, অপকারীও হচ্ছি। কীটনাশক একটা নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করতে হবে, অতিরিক্ত ব্যবহার করলে ওই কীটনাশক দিয়ে তৈরি করা খাদ্য আবার মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হবে। ঠিক আছে, সো এটাও আমাদের মাথায় রেখে তারপরে কীটনাশক ইউজ করতে হবে। আচ্ছা, এবার দেখো, ভালো করে খেয়াল করো, প্যাকেটজাত বা ফ্রোজেন খাদ্য, এই কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমরা বিভিন্ন টাইপের তোমার হচ্ছে যে চিপস খাই না, চিপস খাই, তারপরে ধরো যে আমরা এখন তো সব খাদ্যই কিন্তু প্যাকেটে পাওয়া যায়। আমরা চিপস খাই, আমরা ঝালমুড়ি খাই, আমরা হচ্ছে কাঠবাদাম খাই, আমরা এমনিতে ওই যে মটর ভাজা খাই, তো এগুলো তো ফাস্টফুডের কথা বললাম, বিস্কিট খাই, এগুলো সব প্যাকেটের মধ্যে রাখা থাকে। তো এই প্যাকেটের মধ্যে দীর্ঘদিন ধরে যদি আমরা খাবারকে সংরক্ষণ করি তখন সেটাকে বলা হয় প্যাকেটজাত খাদ্য। তো যখন আমরা প্যাকেটের মধ্যে খাদ্য সংরক্ষণ করব, সেগুলো হচ্ছে আমাদের প্যাকেটজাত খাদ্য। এই খাদ্যের আরেকটা নাম হচ্ছে ফ্রোজেন খাদ্য, ফ্রোজেন। তো খেয়াল করো, এই খাদ্যকে যখন আমরা প্যাকেটের মধ্যে ঢুকাচ্ছি তখন প্যাকেটের মধ্যে দীর্ঘদিন যেন খাদ্য ভালো থাকে এই জন্য এক ধরনের খাদ্য সংরক্ষক ব্যবহার করা হয়। দীর্ঘদিন খাদ্যকে ভালো রাখার জন্য যে সমস্ত সংরক্ষক ব্যবহার করা হয় এগুলোকে ফুড প্রিজারভেটিভস বলে। এগুলোকে কি বলে? ফুড প্রিজারভেটিভস। ফুড প্রিজারভেটিভস কি করে? খাবারকে ব্যাকটেরিয়া, ইস্ট, মোল্ডস, তারপরে বিভিন্ন রকম মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, যেগুলোর কারণে খাবার পচে যায়, ওগুলা থেকে খাবারকে রক্ষা করে। তাহলে দেখো, খাবারকে দীর্ঘদিন রাখার জন্য আমাদের সেম ভাবে কেমিক্যাল দেয়া লাগছে বা কিছু একটা দেয়া লাগছে, প্রিজারভেটিভস দেয়া লাগছে, এটাও তো কেমিস্ট্রি, এটাও রসায়ন। তাহলে আমরা রসায়নের আরেকটা পার্ট দেখতেছি খাদ্যকে রক্ষা করার জন্য। এবার বলো ঔষধ। আমরা যত ধরনের ঔষধ খাই সব ঔষধই কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি করা হয়। সো সব ঔষধই আসলে কেমিক্যাল। তার মানে প্রত্যেকটা ঔষধই হচ্ছে কেমিস্ট্রি। ঔষধ নিয়ে কাজ করা মানেই হচ্ছে কেমিস্ট্রি, মনে থাকে জানো, ঔষধ নিয়ে কাজ করা মানেই হচ্ছে কেমিস্ট্রি। আচ্ছা, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার ভালো করে খেয়াল করো, আমরা যে সমস্ত শিল্প কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার সামগ্রী ইউজ করি, তিনটা ওয়ার্ডই মাথায় রাখবা, শিল্প কারখানা, যানবাহন, মানুষের ব্যবহার সামগ্রী, মানে মানুষ যা যা ব্যবহার করে, এখান থেকে রাসায়নিক বজ্র তৈরি হতে পারে। সেই রাসায়নিক বজ্র আমাদের পরিবেশের ক্ষতি করতে পারে। তাহলে শিল্প কারখানা মানে কি? কারখানা, তোমার বাড়ির পাশে যদি একটা গার্মেন্টস থাকে বা একটা কারখানা থাকে,
সেই কারখানায় কি সবকিছু ভালো হয়? ওই কারখানা থেকে ওয়েস্ট বা বর্জ্য তৈরি হয় না? ওয়েস্ট বা বর্জ্য যদি তৈরি হয়, সেই ওয়েস্ট বা বর্জ্য কারখানা থেকে বাইরে চলে আসে। বাইরে চলে আসলে সেটা পরিবেশের জন্য ক্ষতি সাধন করতে পারে। বাইরে চলে আসলে সেটা পরিবেশের জন্য ক্ষতি সাধন করতে পারে। তাহলে কারখানার বজ্র পরিবেশের জন্য যদি ক্ষতি সাধন করে, সেই ক্ষতি সাধন করা পরিবেশের জন্য ক্ষতি সাধক যে বর্জ্য আছে, এই বর্জ্যগুলা আমাদের পরিবেশে অনেক ক্ষতি করবে। এখন কি কি আছে দেখো, রাসায়নিক বিভিন্ন টাইপের বর্জ্যকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। যেমন দেখো, কারখানা থেকে কার্বন ডাইঅক্সাইড বের হতে পারে, কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে CO2। কারখানা থেকে কার্বন মনোঅক্সাইড বজ্র তৈরি হতে পারে CO, সালফার ডাইঅক্সাইড বজ্র তৈরি হতে পারে SO2, বিভিন্ন অ্যাসিড তৈরি হতে পারে, যেমন ধরো হচ্ছে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলা তৈরি হতে পারে। এছাড়া কারখানাতে বিভিন্ন অক্সাইডের ভারী ধাতু, যেমন ধরো লেড অক্সাইড, পারদ অক্সাইড, আর্সেনিক অক্সাইড, কোবাল্ট অক্সাইড, এগুলো হচ্ছে ভারী ধাতু। কোনগুলো ভারী ধাতু এগুলো সম্পর্কে সামনে আমরা পড়বো। লেড, পারদ, আর্সেনিক, কোবাল্ট, এগুলো ভারী ধাতু, এগুলা তৈরি হতে পারে। এগুলার কারণেও আমাদের মোটামুটি পরিবেশের ক্ষতি সাধন হয়। তার মানে রসায়ন যে শুধুমাত্র ভালো তা না, রসায়নের কারণে খারাপ কাজও হতে পারে, পরিবেশের জন্য খারাপ ঘটনাও ঘটতে পারে। মনে থাকবে, রসায়ন পরিবেশকে ক্ষতিও করতে পারে। এবার খেয়াল করো, এই জায়গাতে একটু বোঝার চেষ্টা করি। এখানে আমাদের বলছে রসায়ন অনুসন্ধান বা গবেষণার প্রক্রিয়া, মানে একটা রসায়নে অনুসন্ধান বা গবেষণা কিভাবে হবে সেই প্রক্রিয়া সম্পর্কে আমরা কথা বলবো। একটা রসায়নে অনুসন্ধান বা গবেষণা কিভাবে হবে সেটা সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো। রসায়নে অনুসন্ধান বা গবেষণা, ভাই একটু বোঝার চেষ্টা করো। রসায়নে যখনই অনুসন্ধান বা গবেষণার কথা হবে, তখন প্রথমে আমাদের স্টেপ 1-এ আসতে হবে। স্টেপ 1 কি? বিষয়বস্তু নির্ধারণ, মানে রসায়নের কোন জায়গাতে আমরা গবেষণা করব। রসায়নের কোন জায়গাতে আমরা গবেষণা করব, টাইটেলটা দেখো, এটা কিন্তু সিকিউতে আসতে পারে। রসায়নের যে কোনো অনুসন্ধান বা গবেষণা কিভাবে করা হয়, রসায়নের যে কোনো অনুসন্ধান বা গবেষণা কিভাবে করা হয়, এটা হচ্ছে আমাদের প্রথম টাইটেল। এবার প্রথম টাইটেলে আমরা প্রথমে আসতেছি রসায়নের অনুসন্ধান বা গবেষণাতে। প্রথমে আমরা আসতেছি কোথায়? অনুসন্ধান বা গবেষণাতে আমরা আসতেছি বিষয়বস্তু নির্ধারণ, মানে আমরা কি বিষয়ে গবেষণা করব সেটা আগে নির্ধারণ করতে হবে। আচ্ছা, করলাম। 2 নাম্বার স্টেপে এবার আসি। গবেষণায় বিষয়বস্তু নির্ধারণের পর এই যে বিষয়ে আমরা গবেষণা করব, এই গবেষণার বিষয়ের উপর আগে কি কি তথ্য আছে, কি কি গবেষণা আছে, কি কি ইনফরমেশন আছে, কি কি আগেই করা হয়েছে সেটা সম্পর্কে আমরা ইনফরমেশন কালেক্ট করব। তাহলে ধরো আমি কোন একটা বিষয়ের উপরে কিছু গবেষণা করতে চাচ্ছি, তাহলে আগে আমি ঠিক করব কোন বিষয়, তারপরে দেখব ওই বিষয়ের উপর কারা কারা আগে কাজ করে রাখছে, তাদের কাজগুলো সম্পর্কে পড়বো, জানবো। জানার পরে এরপর 3 নাম্বার ধাপে এবার আমি কি করব, এই গবেষণা করার জন্য যা যা লাগবে সেগুলো আগে কালেক্ট করব। যে সমস্ত পরীক্ষাগুলো করতে হবে সেগুলো আগে কালেক্ট করব। তাহলে যা যা লাগবে, যে সমস্ত পরীক্ষাগুলো করতে হবে ওগুলা কালেক্ট করে এবার আমি কি করব, পরীক্ষা শুরু করব। তাহলে দেখো, আগে আমি ইনফরমেশন কালেক্ট করলাম, যা যা লাগবে সেগুলো কালেক্ট করলাম, এক্সপেরিমেন্টগুলো কালেক্ট করলাম, করার পর এবার আমি এক্সপেরিমেন্ট করা শুরু করলাম। এক্সপেরিমেন্ট করা শুরু করার পর পরবর্তী ধাপে এক্সপেরিমেন্টের উপর ডিপেন্ড করে তথ্য, কি কি ইনফরমেশন আমি নতুন পাচ্ছি সেটা কালেক্ট করলাম। কালেক্ট করার পর সেখান থেকে আমি রেজাল্ট বের করা শুরু করলাম। রেজাল্ট বের করার পর সেই রেজাল্ট থেকে আমি এখানে ফলাফল নিয়ে আসলাম এবং ফলাফল নিয়ে আলোচনা শুরু করলাম। বুঝতে পারছো? সো এই হচ্ছে আমাদের কয়েকটা ধাপ। তাহলে দেখো, 1 2 3 4 5 6, 6 ধাপে আমরা রসায়নের বিভিন্ন টাইপের গবেষণাগুলা করে ফেলি। ঠিক আছে, 6 ধাপে। এই 6 ধাপে আমরা রসায়নের সমস্ত গবেষণা করতে পারছি। তাহলে যদি বলে রসায়নের গবেষণা নিয়ে তোমার বিস্তারিত লিখো, তাহলে 6 ধাপ। প্রথমে কি করব? প্রথমে আমি নির্ধারণ করব যে আমি গবেষণা কোনটাই যাচ্ছি, কোনটাই করব। 2 নাম্বার ধাপে ওই বিষয়ে কারা আগেই গবেষণা করে রাখছে সেই গবেষণাগুলো একটু দেখব, সেই তথ্যগুলা দেখব, সেই এক্সপেরিমেন্টগুলা দেখব। দেখার পরে ওইটার উপর ডিপেন্ড করে আমি এখন আমার জন্য ইম্পর্টেন্ট তথ্যগুলো সংরক্ষণ করব, কি কি পরীক্ষা করতে হবে সেটা নির্ধারণ করব, ম্যাটেরিয়াল কি কি লাগবে সেগুলো নির্ধারণ করব। এরপর নিজে গবেষণা শুরু করব বা পরীক্ষা শুরু করব। পরীক্ষা করার পর ওখান থেকে আমি নতুন কি তথ্য পাইছি সেইগুলো আলাদা করব। এর উপর ডিপেন্ড করে আমি ডিসিশন নিব, সেই ডিসিশনগুলো আমি পরবর্তীতে ফলাফল নিয়ে আলোচনা করব। এই হচ্ছে আমাদের গবেষণার ধাপ।
এবার বলছে দেখো, যখন আমরা এই গবেষণাগুলো করতেছি, বিভিন্ন গবেষণার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণা করা হয়, এইটার জন্য আমরা যেই রুমটা ব্যবহার করি এটাকে বলা হয় পরীক্ষাগার বা গবেষণাগার, ইংলিশে বলা হচ্ছে ল্যাবরেটরি। মানে যেই রুমে বা যেই জায়গাতে আমরা বিভিন্ন টাইপের এক্সপেরিমেন্ট করি, এই এক্সপেরিমেন্ট করার জায়গার নাম হচ্ছে পরীক্ষাগার বা ল্যাবরেটরি। ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন টাইপের পরীক্ষা বা পরীক্ষণগুলা করে থাকি। আই রিপিট, ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন টাইপের পরীক্ষা বা পরীক্ষণগুলা করে থাকি। ওকে, মনে থাকবে। এবার আসো, বলে রসায়নে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণাকে, রসায়নের পরীক্ষা নিরীক্ষা বা গবেষণাকে রসায়ন পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগার বা কেমিস্ট্রি ল্যাবরেটরি বলা হয়। তাহলে দেখো, ল্যাবরেটরির ভিতরে আবার ফিজিক্সের ল্যাবরেটরি, কেমিস্ট্রির ল্যাবরেটরি, ম্যাথের ল্যাবরেটরিগুলো কিন্তু আলাদা। ফিজিক্সের ল্যাবরেটরিগুলো ফিজিক্সের যন্ত্রপাতি দিয়ে তৈরি, কেমিস্ট্রির ল্যাবরেটরিগুলো কেমিস্ট্রির যন্ত্রপাতি দিয়ে তৈরি। যেমন আমি যখন কলেজে পড়ছি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি, আমাদের কলেজে ইউনিভার্সিটিতে ফিজিক্সের জন্য আলাদা ল্যাব ছিল, ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রির জন্য আলাদা ল্যাব ছিল, কেমিস্ট্রি ল্যাব, ম্যাথের জন্য আলাদা ল্যাব ছিল, ম্যাথ ল্যাব। সো দেখো, এই যে তোমার বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন টাইপের ল্যাব, ওই টাইপের জায়গার জন্যই প্রযোজ্য। সো সেই ল্যাবগুলো আমরা ব্যবহার করে বিভিন্ন টাইপের কাজকাম করতাম। এবার দেখো, খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা থেকে খুব এমসিকিউ আসে। যখন আমরা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে ব্যবহার করব বা কেমিস্ট্রি ল্যাবরেটরিতে ব্যবহার করে বিভিন্ন টাইপের পরীক্ষা নিরীক্ষা করব, তখন আমাদের ওই ল্যাবের মধ্যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া করা লাগবে। অ্যাসিড ব্যবহার করা লাগতে পারে, ক্ষার ব্যবহার করা লাগতে পারে, কোনো বিষাক্ত পদার্থ ব্যবহার করা লাগতে পারে। ওগুলা যদি আমাদের শরীরে লেগে যায়, আমাদের চোখে মুখে চলে যায়, তাহলে আমাদের চোখে মুখের শরীরের ক্ষতি হতে পারে। এই ক্ষতি আমরা আটকাবো কিভাবে? আটকানোর জন্য অবশ্যই ল্যাবরেটরিতে কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে। তো বলছে দেখো, রসায়ন পরীক্ষাগার ব্যবহারে এবং পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্কতা গ্রহণ, এটা আমাদের টপিকের নাম। আমরা যখন রসায়নে কোনো এক্সপেরিমেন্ট করতে যাব, তখন আমাদের এরকম সাদা একটা পোশাক পরা মাস্ট। আমাদের কলেজে আমাদের সবাইকে সাদা পোশাক কিনিয়েছিল। তো এই সাদা পোশাক যেটা আমরা ব্যবহার করব, এটা পরা মাস্ট। এইটাকে বলা হচ্ছে অ্যাপ্রন। এটাকে কি বলে? এটাকে বলে অ্যাপ্রন। তুমি যদি কেমিস্ট্রি ল্যাবে যাও, কেমিস্ট্রি ল্যাবে যে কোনো কিছু করতে গেলে তোমার এই টাইপ জিনিসপত্র পরা মাস্ট। এটা কি? এটা হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রন, এই অ্যাপ্রন তুমি যেটা পরবা, এটা তোমার শরীরকে রক্ষা করবে। এটা কি করবে? তোমার শরীরকে রক্ষা করবে। নিরাপদ পোশাক বা অ্যাপ্রন বলে, ঠিক আছে? তো তোমার শরীরকে রক্ষা করতে আমরা যে পোশাকটা পরবো এটাকে বলা হচ্ছে অ্যাপ্রন। অ্যাপ্রনের কাপড় একটু আলাদা, কোনো একটা অ্যাসিড, ক্ষার, কোনো বিষাক্ত পদার্থ ওই সাদা কাপড়ে যে লাগবে তোমার শরীর পর্যন্ত পৌঁছাবে না, এটাকে বলে অ্যাপ্রন। তাহলে যদি অ্যাপ্রন চেনার চেষ্টা করো, তাহলে এটা হচ্ছে আমার অ্যাপ্রন। এই অ্যাপ্রনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাদা রঙের হয়। এইটা হচ্ছে আমাদের হাতা হবে হাতের কবজি পর্যন্ত, আর লম্বা তোমার হাঁটুর নিচ পর্যন্ত, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যাপ্রন। ডাক্তাররাও পরে অ্যাপ্রন, আবার আমরা কেমিস্ট্রি ল্যাবে যারা কাজ করি তারাও অ্যাপ্রন পরি, ঠিক আছে? তাহলে কারা কারা অ্যাপ্রন পরে বুঝতে পারছো? তাহলে কেমিস্ট্রিতে এই পার্টটাতে এসে আমাদের অ্যাপ্রন সম্পর্কে জানতে হবে। এটার নাম কি? অ্যাপ্রন। নাম কি? অ্যাপ্রন। ইংলিশে কিভাবে লিখবা? APRON। আমার একটা বন্ধু ছিল আমার ইউনিভার্সিটি লাইফে, ওর নাম হচ্ছে, খেয়াল করো, ওর নাম হচ্ছে অর্পণ, ঠিক আছে? অর্পণ। তো দেখো, RRP এর পরিবর্তন করলে দেখো, এই RRP এর APRON, অ্যাপ্রন, তাই না? তো আমরা অর্পণকে অ্যাপ্রন বলতাম, আমি বলতাম আর আমার সাথে আরেকজন বলতো। তো অর্পণ না বলে অ্যাপ্রন হয়ে যেত, ঠিক আছে? বুঝতে পারছো? অর্পণ, অ্যাপ্রন। এবার আসো, এবার যদি ধরো তুমি একটা কেমিক্যাল রিঅ্যাকশন করলা, তো কেমিস্ট্রির ওই একটা বিকারের মধ্যে, এরকম একটা গোল বিকারের মধ্যে যেই তুমি এরকম কিছু একটা ঢাললা, ওর ভিতরে ভুলভাল বিক্রয় বুম করে বাস্ট হয়ে গেল। বাস্ট হয়ে এটা ছিটকায় তোমার চোখের মধ্যে চলে আসলো। তুমি ইয়া হয়ে যাবে না? অন্ধ হয়ে যাবে না? তো ধরো একটা এক্সপেরিমেন্ট করতে যে তুমি সারা জীবনের জন্য যদি অন্ধ হয়ে যাও, এটা তোমার জন্য একটা বিশাল ক্ষতি না? তাহলে চোখের সেফটি আগে দরকার। চোখের সেফটির জন্য আমরা কেমিস্ট্রি ল্যাবে একটা বিশেষ চশমা পরি। এটা নর্মাল চশমা না, এটা একটা বিশেষ চশমা। এই চশমাকে বলে হচ্ছে সেফটি গগলস। কি বলে? সেফটি গগলস। তো দেখো, গগলস মানে কি? গ গ ল দৈন্ত স, বানানটা আমরা অনেক উচ্চারণ করতে পারি না। এটা কি? এটা হচ্ছে সেফটি গগলস। গ গ ল দৈন্ত স, সেফটি গগলস। তো খেয়াল করো,
চোখকে রক্ষা করার জন্য আমরা পরীক্ষাগারে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সেফটি গগলস। তাহলে এইটা আমাদের একটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট লাইন। এই লাইন থেকে এমসিকিউ আসবে, বলবে চোখকে রক্ষা করার জন্য আমরা পরীক্ষাগারে কোনটি পরি? উত্তর হচ্ছে সেফটি গগলস। আবার বলি, প্রশ্ন আসবে চোখকে রক্ষা করার জন্য আমরা পরীক্ষাগারে কোনটি পরি? উত্তর হচ্ছে সেফটি গগলস। উত্তর কি? উত্তর হচ্ছে সেফটি গগলস, মনে থাকে জানো। এবার বলছে দেখো হ্যান্ড গ্লাভস। এবার কি? এবার আসছে হচ্ছে হ্যান্ড গ্লাভস। দেখো আমাদের হাতে যদি কোনো কিছু লাগে, অ্যাসিড বা খাল লেগে যায়, তাহলে তো হবে না, হাত পুড়ে যাবে, হাত গলে যাবে, হাতে টক্সিক কোনো কিছু লাগলে হাতের ক্ষতি হবে। এই জন্য আমরা হাতের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ এক ধরনের পোশাক পরবো। এই গুরুত্বপূর্ণ পোশাকে বলা হয় হচ্ছে হ্যান্ড গ্লাভস। হ্যান্ডের উপর, হাতের উপর গ্লাভস পরা হয়, গ্লাভস, হাতকে প্রোটেক্ট করার জন্য। তো হাতকে প্রোটেক্ট করার জন্য যেটা ইউজ করি আমরা, এটাকে বলা হচ্ছে হ্যান্ড গ্লাভস। সো হাতকে সুরক্ষার জন্য ব্যবহার করা হয় হচ্ছে হ্যান্ড গ্লাভস। তো তোমাকে এমসিকিউতে বলবে রসায়ন ল্যাবরেটরিতে হাতকে সুরক্ষা প্রদানের জন্য আমরা কি ব্যবহার করি? উত্তর হচ্ছে হ্যান্ড গ্লাভস। আচ্ছা, এবার দেখো আমাদের মুখটাও তো ঢেকে রাখতে হবে। কোনো কিছু যদি মুখে এসে লাগে তাহলে তো সমস্যা, তো মুখে এসে যেন না লাগে এই জন্য আমাদের মুখকে ঢাকতে হবে। মুখ ঢাকার জন্য আমরা ব্যবহার করব মাস্ক। করোনার কারণে এটা আমরা সবাই চিনি, করোনার ভিতরে আমাদের সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। তো দেখো নাককে সুরক্ষা প্রদানের জন্য আমরা মাস্ক ব্যবহার করি, বিশেষ করে এটা মাথায় রাখবা, নাককে সুরক্ষা প্রদানের জন্য আমরা মাস্ক ব্যবহার করি। ওকে, এইবার দেখো বলছে দেখো রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগেই জেনে নিতে হবে রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির। কোন একটা রাসায়নিক দ্রব্য সেটা যখন আমরা ব্যবহার করতে যাচ্ছি সেটার প্রকৃতি কেমন, সে কি ধরনের আচরণ করে, এটা যদি আমরা না জানি তাহলে সেটা আমাদের ক্ষতি করতে পারে। এই জন্য কোন একটা রাসায়নিক দ্রব্য ব্যবহারের পূর্বে তার প্রকৃতি সম্পর্কে আমাদের জেনে নিতে হবে, সে কোন প্রকৃতি সেটা জানতে হবে। তো যেমন ধরো কোন একটা রাসায়নিক দ্রব্য বিস্ফোরক হতে পারে। বিস্ফোরক মানে কি? এ বোমা ফাটায়, বুম করে বাস্ট হয়। কোন একটা রাসায়নিক দ্রব্য দাহ্য হতে পারে। দাহ্য মানে কি? এ পুড়ে যায়। বিস্ফোরক মানে বোমা ফাটায়, দাহ্য মানে পুড়ে যায়, তেজস্ক্রিয় মানে হচ্ছে এ তেজস্ক্রিয় বিক্রিয়া দেয়, মানে হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি, ভেদকারী রশ্মি প্রদান করে। তো এইগুলো আমাদের চেক করা লাগবে। যেমন বলছে দেখো বোঝানোর জন্য রাসায়নিক পদার্থের বোতল বা কৌটার লেবেলে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। লেবেল, লেবেল মানে কি? বোতলের গায়ে অনেক সময় অনেক কিছু লেখা থাকে না, বোতলের গায়ে যেই জিনিসপত্রগুলো লেখা থাকে এটাকে লেবেল বলে। এই লেবেলে এক ধরনের সাংকেতিক চিহ্ন থাকে, এই সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সে কি ধরনের পদার্থ সেটা বোঝার জন্য। রসায়নে আমাদের এই চ্যাপ্টার থেকে এই সাংকেতিক চিহ্নগুলাই আসে। এই দেখো আমাদের দেখো বলছে যে সাংকেতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্ন বিশিষ্ট বিভিন্ন পদার্থের ঝুঁকি। ভাই তোমার বইতে, রসায়ন বইতে, এই যে রসায়ন বই আছে না, এই রসায়ন বইতে তোমার এই শেষের দিকে দেখবে এরকম একটা ছক আছে। এই যে জায়গায় দেখো একটা ছক আছে, এই যে ছকটা ভালো করে খেয়াল করো, এই ছকের ভিতরে পুরা সব চিহ্নগুলা কোনটা দেখতে কেমন এবং কোনটার উদাহরণ কি, কোনটার ব্যবহার কি, এটা পরীক্ষায় খুব আসে। তোমার টোটাল চ্যাপ্টার থেকে তুমি যদি কিছু নাও পড়ো, শুধু এই ছকটা মুখস্থ করো, এই ছকটা আমার সাথে বুঝে বুঝে নাও, তাহলে তুমি এখান থেকে এমসিকিউ এবং সিকিউ কমন পাবা। তো চলো এখন আমরা এই ছকটা ভালো করে পড়ে ফেলি। আচ্ছা এবার আসো, প্রথমেই দেখো আমাদের প্রথম যেই চিহ্নটা আছে এইটা বিস্ফোরক। ভাইয়া বিস্ফোরক মানে কি? বিস্ফোরক শব্দটার ইংলিশ হচ্ছে এক্সপ্লোসিভ, এক্সপ্লোসিভ সাবস্টেন্স। বিস্ফোরক পদার্থ, বিস্ফোরক পদার্থ, এক্সপ্লোসিভ সাবস্টেন্স। বিস্ফোরক পদার্থ এক্সপ্লোসিভ সাবস্টেন্স মানে কোন একটা পদার্থ বিস্ফোরিত হয়, বাস মানে এক্সপ্লোশন হয়, বোম ফাটে। তো বোম ফাটলে কি হয়? একটা জায়গা থেকে ফেটে চারিদিকে ছড়িয়ে পড়ে না? তো চিহ্নের মধ্যে দেখো এই জায়গা থেকে ফেটে চারিদিকে ছড়িয়ে পড়তেছে। নিচে দেখো আগুন আছে, এই আগুনের কারণে এই বোতল থেকে, খেয়াল করো, আগুনের কারণে এই বোতল থেকে ব্লাস্ট হয়ে চারিদিকে ছড়িয়ে পড়তেছে। তো এই চিহ্নটা দেখে বুঝবা এটা হচ্ছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স বা বিস্ফোরক পদার্থ। এইটা কি হয় খেয়াল করো, পদার্থের এই চিহ্ন বিশিষ্ট দেখলে বোঝা যায় এটা খুব সাবধানে রাখতে হবে, এটা খুব সাবধানে রাখতে হবে। এসব পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে এর গায়ে যদি আঘাত লাগে বা আগুন লাগে
তাহলে প্রচন্ড বেগে বিস্ফোরণ হতে পারে, এতে আমাদের মানব শরীরের মারাত্মক ক্ষতি সাধন হতে পারে। কারা কারা? উত্তর হচ্ছে টিএনটি। এই দেখো টিএনটি, টিএনটি যে যৌগটা আছে এইটা হচ্ছে বিস্ফোরণ দেয়। জৈব পারক্সাইড, জৈব পারক্সাইড মানে কি অনেকগুলা পারক্সাইড আছে, এগুলার সংকেত লিখলে তুমি এমনিও বুঝবা না, হ্যাঁ, ওই টিএনটির পূর্ণরূপ বললেও তুমি বুঝবা না, এটা তুমি বড় হয়ে শিখবা। ট্রাইনাইট্রোটলুইন বলে, টিএনটি মানে হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। আচ্ছা, সো ট্রাইনাইট্রোটলুইন এটা সংকেত আছে, আমি লিখে দিলে তোমার মাথার উপর দিয়ে যাবে। এইটাকে বলে হচ্ছে বেনজিন, এইটাকে বলে হচ্ছে বেনজিন। এর উপরে CH3 থাকলে হয় টলুইন, এখানে NO2, এখানে NO2 আর এখানে NO2 থাকলে এইটাকে বলে ট্রাইনাইট্রোটলুইন, এইটাকে বলে হচ্ছে টিএনটি। বাট তুমি এই চিহ্ন তোমার মনে রাখার দরকার নেই, এটা বড় লেভেলের পড়াশোনা, এটা বড় লেভেলের পড়াশোনা, বড় হয়ে শিখবা, ঠিক আছে? আমি জাস্ট মুছে দিলাম না, থাক, মুছে দিলাম না, থাক। সো এটা হচ্ছে আমাদের টলুইন। এবার বলছে দেখো নাইট্রোগ্লিসারিন। ভাই নাইট্রোগ্লিসারিন কি জিনিস খেয়াল করো, CH2ONO2, এইটা হচ্ছে নাইট্রোগ্লিসারিনের সংকেত, CHONO2, তারপর হচ্ছে CH2ONO2, এইটা হচ্ছে নাইট্রোগ্লিসারিনের সংকেত। তো তুমি তো এটা পড়বা না, এগুলা সবই বিস্ফোরক, এগুলা সব বোম তৈরিতে ব্যবহার হয়, টিএনটি বোম তৈরিতে ব্যবহার হয়, তোমার এইটা বোম তৈরিতে ব্যবহার হয়। এগুলা কেমনে বোম তৈরিতে ব্যবহার হয়, বিক্রিয়া কেমনে করে, এটার উপর আমার ক্লাস আছে। আমি তো অ্যাডমিশন আর এসএসসি পড়াই, সো ওদের ক্লাস এগুলো আমার পড়ানো লাগে। তুমি জাস্ট একটু সার্চ দিয়ে দেখতে পারো, এইগুলার নাম দিয়ে তুমি আমার ক্লাস পাবা, ঠিক আছে? বাট তোমার এখন পড়ার দরকার নেই, তুমি জাস্ট মাথায় রাখবা যে টিএনটি, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন এগুলা বিস্ফোরক। এই বিস্ফোরক মানে এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল, এগুলা চিহ্ন কি এইটা, এটা দেখলে আমরা বুঝতে পারবো। এগুলার গায়ে আঘাত লাগা যাবে না, গায়ে আগুন লাগা যাবে না, গায়ে আঘাত গায়ে আগুন এটা লাগা যাবে না, এইটুকু মাথায় রাখবো। আচ্ছা এবার আসো, এরপরে বলছে দাহ্য পদার্থ। দাহ্য, তো দাহ্য মানে কি? দাহ্য মানে হচ্ছে আগুন। তো দেখো এটাকে বলে ফ্লেমেবল সাবস্টেন্স, মানে আগুন লাগা যাবে না যেগুলার, ফ্লেমেবল সাবস্টেন্স মানে যেগুলা আগুন লাগা যাবে না। তো দাহ্য মানে ফ্লেমেবল, যেগুলাতে আগুন লাগা যাবে না। তো খেয়াল করো এখানে আগুনের চিহ্ন, আগুনের চিহ্ন দেখলেই তুমি বুঝবা দাহ্য বা ফ্লেমেবল, এগুলাতে আগুন লাগা যাবে না, এগুলোকে আগুনের চেয়ে সাবধানে লাগতে হবে। উদাহরণ কি? এই উদাহরণগুলো এমসিকিউতে আসবে। অ্যালকোহল এবং ইথার। তো তুমি যদি 11 নম্বর চ্যাপ্টার পড়ো তাহলে তুমি জানবা অ্যালকোহলের সংকেত হচ্ছে ROH, ইথারের সংকেত হচ্ছে ROR। তো অ্যালকোহল এবং ইথার যেগুলো আছে এগুলাতে আগুন লাগা যাবে না, অ্যালকোহল এবং ইথার যেগুলো আছে এগুলাতে আগুন লাগা যাবে না, এইটুকু মাথায় রাখলেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা এবার আসো, এবার আসো এই জায়গায় ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গায় ভালো করে খেয়াল করে দেখো, বলছে বিষাক্ত পদার্থ। নাম কি? বিষাক্ত পদার্থ। ইংলিশ নাম কি? টক্সিক সাবস্টেন্স বা টক্সিক ম্যাটেরিয়াল। তো টক্সিক মানে কি খেয়াল করে দেখো, টক্সিক মানে কোনো যদি বিষাক্ত কিছু আমাদের মুখে লাগে, বিষাক্ত কোনো কিছু মুখে লাগলে মুখ পুড়ে কঙ্কাল বের হয়ে যাইতে পারে না? তো মুখ পুড়ে যদি কঙ্কাল বের হয়ে যায় সেটা আমার বিষাক্ত। তো দেখো এই জায়গাতে একটা ত্রিভুজের মাঝখানে মুখের কঙ্কাল দেয়া আছে আর এরকম ক্রস দেয়া আছে পিছে, এই যে মুখের কঙ্কাল তার পিছে ক্রস দেয়া আছে, এটা হচ্ছে টক্সিক বুঝায় বা বিষাক্ত বুঝায়। কারা কারা? এই দেখো এই জায়গায় খেয়াল করো, বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এগুলো হচ্ছে বিষাক্ত। কারা কারা? বেনজিন, বেনজিন, ঠিক আছে, বেনজিন, ক্লোরোবেনজিন। কারা? ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন, লিখে লিখে পড়বা তাহলে মনে রাখতে পারবা। আর একটা হচ্ছে মিথানল। এখন এগুলার প্রত্যেকটারই সংকেত আছে, তুমি চাইলে আমি তোমাকে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল প্রত্যেকের সংকেত লিখে দিতে পারবো। যেমন ধরো বেনজিনের সংকেত হচ্ছে এরকম, এরকম, আমি জানি তুমি বেনজিনের সংকেত লিখতে পারবা না। ক্লোরোবেনজিনের সংকেত হচ্ছে বেনজিনের উপরে একটা ক্লোরিন, মিথানলের সংকেত হচ্ছে CH3OH। সো তোমার এইগুলা পড়ার দরকার নেই, সংকেত তোমার পড়ার দরকার নেই, তুমি জাস্ট বাংলা কথাগুলো মুখস্থ করবা যে একটা হচ্ছে বেনজিন, একটা ক্লোরোবেনজিন, একটা মিথানল, এগুলা কি, এগুলা কিভাবে কাজ করে তুমি শেষের দিকে চ্যাপ্টারগুলো পড়লেই বুঝতে পারবা, আর না হলে বড় ক্লাসে যে শিখবা, কোনো সমস্যা না। এখন শেখাইতে গেলে তুমি মাথার উপর দিয়ে যাবে, তুমি বলবা যে ইস ভাই কি অবস্থা। এবার দেখো এই বিষাক্ত পদার্থ এগুলা থেকে আমরা সাবধানতা অবলম্বন করব কিভাবে? আমরা যদি অ্যাপ্রন পরি, আমাদের গায়ে অ্যাপ্রন পরি, হ্যান্ড গ্লাভস পরি, সেফটি গগলস পরি, তাহলে হ্যান্ড গ্লাভস হাতে, অ্যাপ্রন গায়ে, সেফটি গগলস চোখে,
এই তিনটা জিনিস পড়লেই আমাদের এগুলো আর গায়ে লাগবে না, তখন আমরা বিষাক্ত ম্যাটেরিয়ালগুলো থেকে দূরে থাকতে পারবো। দ্যাটস ইট। এবার আসো উত্তেজক পদার্থ। উত্তেজক পদার্থ মানে কি? কোনগুলা উত্তেজক মানে ইরিটেট করে, কোনগুলা আমাদের ত্বক, চোখ, শ্বাসতন্ত্র মানে আমাদের এই শ্বাস নিয়ে যেটা দিয়ে ত্বক, চোখ, শ্বাসতন্ত্রের ক্ষতি কোনগুলা করে, এগুলাকে বলা হচ্ছে উত্তেজক পদার্থ। সো এই উত্তেজক পদার্থ থেকে আমাদের সাবধানতার জন্য অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস এগুলা পরতে হবে। কারা কারা উত্তেজক পদার্থ এটা মুখস্থ করতে হবে, খেয়াল করো। সিমেন্টেড ডাস্ট, লঘু অ্যাসিড ক্ষার, নাইট্রাস অক্সাইড এগুলো হচ্ছে আমাদের উত্তেজক পদার্থ। তাহলে সিমেন্ট থেকে যে ধুলাবালি পাওয়া যায়, লঘু অ্যাসিড ক্ষার, নাইট্রাস অক্সাইড এগুলা সব হচ্ছে উত্তেজক পদার্থ। আই রিপিট, সিমেন্ট ডাস্ট, লঘু অ্যাসিড ক্ষার, নাইট্রাস অক্সাইড এগুলো হচ্ছে উত্তেজক পদার্থ। এগুলার মাধ্যমে আমরা এই ইরিটেড ম্যাটেরিয়ালগুলোর মাধ্যমে আমরা হচ্ছে তোমার এগুলা থেকে দূরে থাকতে যে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। তাহলে উত্তেজক পদার্থের চিহ্ন কি? একটা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজের মাঝখানে ক্রস চিহ্ন উত্তেজক পদার্থ। ত্রিভুজের মাঝখানে ক্রস চিহ্ন উত্তেজক পদার্থ। আই রিপিট, ত্রিভুজের মাঝখানে ক্রস চিহ্ন উত্তেজক পদার্থ। আচ্ছা, এবার আসো, খেয়াল করো, আমি একটা মানুষ, এই জায়গায় আমার হার্ট আছে না, আমার হার্ট ব্রোকেন মানে কি? আমার স্বাস্থ্য খারাপ। আমার হার্ট ব্রোকেন, আমার হার্টে ফুটো হইছে, আমার হৃদয়ে ফুটো হইছে, আমার হার্টে ফুটো হইছে মানে কি? আমার স্বাস্থ্য খারাপ। তো দেখো, যদি তোমার এই হার্টের উপরে ফুটো থাকে, মানুষের ছবিতে হার্টের উপরে ফুটো থাকে, তার মানে তোমার স্বাস্থ্য খারাপ, হেলথ রিস্ক আছে। হার্টের উপরে যদি ফুটো থাকে তাহলে তোমার স্বাস্থ্য খারাপ, হেলথ রিস্ক আছে। এখন কারা কারা থাকলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? ভাইয়া, আমাদের যদি আমরা কোথাও বেনজিন, টলুইন এবং জাইলিন 3 ধরনের ম্যাটেরিয়াল দেখি, এটা সংকেত আমি যদি এখন তোমাকে লিখে দিই তুমি বুঝবা না। তো আমি জাস্ট তোমাকে বলি, বেনজিন, টলুইন, জাইলিন এগুলো সম্পর্কে তুমি এই এসএসসি লেভেলে হালকা পাতলা জানতে পারবা, এইচএসসি তে আরো ডিটেল জানতে পারবা। 3টা ওয়ার্ডই মুখস্থ কইরো। এই 3টাই হচ্ছে জৈব যৌগের পার্ট। বেনজিন, টলুইন, জাইলিন এগুলো হচ্ছে এক ধরনের ক্ষতিকর পদার্থ যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই জন্য ওগুলা থাকলেই, ওই যেই ম্যাটেরিয়ালগুলোতে ওগুলা থাকবে তার বাইরে আমাদের স্বাস্থ্য ঝুঁকি এই চিহ্ন ব্যবহার করতে হয়। স্বাস্থ্য ঝুঁকি কি? আমাদের শরীর বা হার্ট এর উপরে ছিদ্র বা এরকম ছিদ্র টাইপ চিহ্ন থাকবে। মনে থাকবে? পারবো কিনা বলো? এরকম ছিদ্র টাইপ চিহ্ন থাকবে। ওকে, আমরা আশা করি পারবো। ওই কই গেল? হ্যাঁ, এরকম ছিদ্র টাইপ চিহ্ন থাকবে। আচ্ছা, গ্রেট। এবার দেখো, এই টাইপের জিনিসপত্র থেকে আমাদের সতর্কতা হিসাবে আগের মতোই অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস এগুলা ব্যবহার করতে হবে। বুঝতে পারছো? এগুলো আমাদের শরীরে রাখলে শরীরে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। এগুলোর কারণে আমাদের ক্যান্সারের মতো কঠিন ব্যাধি বা রোগ হতে পারে। মাথায় থাকে যেন। এবার দেখো, এই জায়গাতে একটা বিশেষ চিহ্ন আছে। এইটা হচ্ছে একটা বিশেষ চিহ্ন। এই যে বিশেষ চিহ্ন, এটাই দেখো, তেজস্ক্রিয় ম্যাটেরিয়াল আছে না, তেজস্ক্রিয় পদার্থ যেগুলা, তাদের যেই চিহ্ন সেটা হচ্ছে এরকম চিহ্ন। চিহ্নটা কেমন? প্রথমে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের মাঝখানে এখানে একটা গোল চিহ্ন থাকবে, এরপর এরকম গোলের 3টা দাগ থাকবে। 3টা দাগ থেকে এইরকম যদি ফ্যান মতো থাকে, এরকম যদি ফ্যান মতো থাকে, এরকম যদি ফ্যান মতো থাকে, তো দেখো এই 3 দাগ থেকে যদি 3টা ফ্যান মতো থাকে, এই জায়গায় খেয়াল করো, 3টা ফ্যান মতো থাকে, এইটা দেখে বুঝবা এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল বা তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় মানে কি? অনেক ক্ষতিকারী পদার্থ যেগুলো আছে তেজস্ক্রিয়, যেখান থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তো চেনার উপায় কি? তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ কথাটা আসলেই তোমার 3টা ফ্যান দিয়ে চিহ্নিত করা হবে। এরকম কারা আছে? ইউরেনিয়াম, রেডিয়াম এগুলা থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তো ওই যে আমাদের হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে না, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এগুলোর ব্যবহার আছে। তেজস্ক্রিয় পদার্থের বহুত ব্যবহার আছে, এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে শিখবো। জাস্ট এখানে তুমি এইটুকু মাথায় রাখলেই হচ্ছে। এইগুলার কারণে আমাদের মরণ ব্যাধি রোগ যেমন ক্যান্সার এগুলা তৈরি হতে পারে। ক্যান্সার তৈরি হতে পারে। তো এই জন্য আমাদের এটা থেকেও সতর্ক থাকতে হবে। এরপরে দেখো, পরিবেশের জন্য ক্ষতিকর আরেকটা চিহ্ন আছে। কি আছে? পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশের জন্য ক্ষতিকর, যেটার ইংলিশ হচ্ছে ডেঞ্জারাস ফর দ্য এনভায়রনমেন্ট। তো এনভায়রনমেন্টে কি থাকে?
বা এনভায়রনমেন্টে বিভিন্ন পশু পাখি থাকে, গাছপালা থাকে। তো দেখো একটা গাছ দিয়ে চিহ্নিত করা হয়েছে এনভায়রনমেন্ট, একটা মাছ দিয়ে চিহ্নিত করা হয়েছে পশু পাখি। তাহলে গাছ এবং মাছ এই দুইটা দিয়ে বোঝাচ্ছে পরিবেশ। এই পরিবেশের জন্য ক্ষতিকর কারা? পরিবেশের জন্য ক্ষতিকর লেড, মার্কারি, এগুলা। তো খেয়াল করো, আমরা যদি লেড, মার্কারি এই টাইপ জিনিসপত্র কলকারখানায় বেশি ইউজ করি, সেগুলা পরিবেশে চলে এসে পরিবেশের জন্য ক্ষতি সাধন করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা লেড, মার্কারি এগুলা ব্যবহার থেকে বিরত থাকবো, নিজেদেরকে বিরত রাখবো। আচ্ছা, এরপরে দেখো ক্ষয় সৃষ্টিকারী পদার্থ। ক্ষয়, ক্ষয় বা ক্ষত, একে বলে কোরেসিভ ম্যাটেরিয়াল। কোরেসিভ ম্যাটেরিয়াল কারা? যারা ক্ষয় সৃষ্টিকারী পদার্থ। ক্ষয় সৃষ্টিকারী পদার্থকে বলে হচ্ছে কোরেসিভ ম্যাটেরিয়াল। ওকে, কোরেসিভ ম্যাটেরিয়াল যারা, এটাকে বলা হচ্ছে ক্ষয় সৃষ্টিকারী পদার্থ। তো ক্ষয় সৃষ্টিকারী পদার্থ এগুলা কারা কারা আছে? ক্ষয় সৃষ্টিকারী পদার্থের মধ্যে এটা মুখস্থ করবা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সব শক্তিশালী অ্যাসিডগুলা এবং ক্ষারগুলা ক্ষয় সৃষ্টিকারী পদার্থ। এইটা আমরা কেমনে বুঝবো? আমাদের হাতে যদি ক্ষয় সৃষ্টিকারী পদার্থ পড়ে, অ্যাসিড পড়ে, তাহলে ক্ষয় হয়ে যায়, সাথে সাথে ক্ষয় হয়ে যায়। তো ক্ষয় হয়ে যাওয়া এটা বুঝাইতে আমরা এরকম হাতের উপরে অ্যাসিড পড়তেছে বা ক্ষার পড়তেছে এটা দেখাই। ঠিক আছে, তাহলে ক্ষয় সৃষ্টিকারী পদার্থের ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পারছি। ওকে, এরপরে আমাদের এখান থেকে কিছু সৃজনশীল প্রশ্নের ব্যাখ্যা পড়তে হবে। আমরা এখন কিছু সৃজনশীল প্রশ্নের ব্যাখ্যা পড়ব। ওকে, আচ্ছা, কিছু সৃজনশীল প্রশ্নের ব্যাখ্যা পড়ব। তো আমাদের সিকিউ গুলার মধ্যে প্রথম যে সিকিউটা আছে, দেখো আমি অলরেডি এগুলো সব পড়িয়ে ফেলছি। সো জাস্ট আমি তোমাকে রিডিং পড়লেই তুমি বুঝতে পারবে এখান থেকে সিকিউ কি কি আসে। প্রথমেই দেখো বলছে গবেষণা কি। তো আমরা ওই যে শুরুতেই দেখছি গবেষণা কি, গবেষণা করার কয়েকটা ধাপ, তাই না? ক্লাসের মাঝখানে দেখছিলাম। এরপরে বলছে দেখো পাকা আম খেতে মিষ্টি লাগে কেন, এটাও আমরা দেখছিলাম। পাকা আম খেলে আমাদের ওই যে অ্যাসিডের পরিমাণ কমে যায় আর চিনির পরিমাণ বেড়ে যায়, সো এই কারণে মিষ্টি লাগে। উদ্দীপকের এ চিত্রে আমরা দেখতে পাচ্ছি সকালবেলা আমরা ওষুধ খাচ্ছি, ওষুধ সেবনের ছবি। রসায়ন কিভাবে সম্পর্কিত এটা ব্যাখ্যা করতে বলছে। সো আমরা যখন ওষুধ খাই, এটা আমাদের শরীরের ভিতরে যে রাসায়নিক বিক্রিয়া করে, এইগুলাই তুমি বাংলা কথা লিখবা। কি কি টাইপের ওষুধ খাই, অ্যাসিডিটির যেই ব্যাপারগুলো আমরা পড়ছি ওগুলা লিখলেই হচ্ছে। উদ্দীপকের কোনটি অতিরিক্ত ব্যবহারে পরিবেশের জন্য ক্ষতিকর। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে কীটনাশক ব্যবহার করতেছে। সো কীটনাশক অতিরিক্ত ব্যবহার করলে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, বিকজ ওটা আমাদের শরীরে চলে আসে, পোকামাকড়ের ক্ষতি করতে যে মানুষের ক্ষতি করে ফেলে, এগুলো আমরা দেখছি। সো ওগুলাই দেখো এখানে সুন্দর করে লেখা আছে। প্রথমে লেখা আছে তোমার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার নামই হলো গবেষণা। তো এটা হচ্ছে গবেষণার সংজ্ঞা দেওয়া আছে। তারপর কাঁচা আম হচ্ছে তোমার, কাঁচা আমে হচ্ছে আমাদের জৈব অ্যাসিড থাকে বেশি, সাকসিনিক অ্যাসিড, ম্যালাইক অ্যাসিড এগুলো বেশি থাকে, ফলে এটা টক লাগে। আম পাকলে আমাদের অ্যাসিডের পরিমাণ কমে যায়, কিন্তু তোমার হচ্ছে যে চিনির পরিমাণ, গ্লুকোজ ফ্রুক্টোজের পরিমাণ বেড়ে যায়, ফলে এটা আমাদের মিষ্টি লাগে। এগুলাই আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপরে দেখো এখানে আমাদের ব্যাখ্যা লিখছে, এই জিনিসপত্রগুলো ব্যাখ্যা, এগুলো একবার রিডিং দিতে পারো, এগুলো একবার রিডিং দিতে পারো। পরে বলছে দেখো 2 নাম্বার সৃজনশীল, এখানে আমি দেখতে পাচ্ছি চিত্র 1-এ দেখো আগুনের শিখা মানে কি, দাহ্য পদার্থ। চিত্র 2-এ দেখতে পাচ্ছি আমরা ওই যে কঙ্কাল, কঙ্কাল দেখলে কি বুঝবো? টক্সিক, মানুষের মাথার কঙ্কাল টক্সিক। 3 নাম্বার, এই যে আমি বলছিলাম গোলের চারিপাশে 3টা ফ্যান, এটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থের আরেকটা নাম হচ্ছে ট্রিফয়েল। ট্রিফয়েল, এই যে 3টা ফ্যান না, এখান থেকে তুমি মনে রাখবা ট্রিফয়েল, এটাকে ট্রিফয়েলও বলে। তো বলছে রসায়ন কি, ওই যে শুরুতে আমরা রসায়ন কি পড়ছিলাম, পেটে অ্যান্টাসিডের জন্য মানে পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন? আমরা শিখছিলাম যে অ্যাসিডিটি হয় অতিরিক্ত অ্যাসিড পেটে জমে গেলে। অ্যান্টাসিড খাইলে, অ্যান্টাসিড হচ্ছে ক্ষার, অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে আমাদের পেটে প্রশমন বিক্রিয়া করে, শিখছিলাম। 3 নং চিত্রে চিহ্ন বিশিষ্ট রাসায়নিক ক্ষতি সাধন করে ব্যাখ্যা করো। 3 নং চিত্র হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, এটা আমাদের রাসায়নিক ক্ষতি সাধন করে, আমরা এটা সম্পর্কে পড়ছি, কি কি ক্ষতি করে ওটাও পড়ছি। 1 আর 2 নম্বর চিত্র বিশিষ্ট রাসায়নিক পদার্থের সময় ঝুঁকি ব্যাখ্যা করতে বলছে। তো দাহ্য পদার্থ আর স্বাস্থ্য ঝুঁকি এই দুইটা ব্যাখ্যা করতে বলছে। তো তুমি দেখো এটা, এখন দেখো ওই সেম জিনিস তুমি ব্যাখ্যা করবা, যা যা আমি লিখে দিছি এগুলো এখানে লেখা আছে, স্লাইড পড়ো, এখান থেকে স্লাইড পড়লে এখান থেকে যত সিকিউ আসবে তুমি পারবা। ঠিক আছে, প্রথমে দেখো তেজস্ক্রিয় পদার্থের A to Z সব জিনিসপত্রগুলো দেয়া আছে। ওকে, সেম 1 আর 2 এর মধ্যে পার্থক্য, এগুলো আমরা দেখে আসছি, পারবো। এবার দেখো এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করি। সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে ব্রোঞ্জ একটি সংকর ধাতু, ব্যাখ্যা করো। আমরা পড়ছিলাম মনে আছে, টিন এবং লোহা, টিন এবং কপার, টিন হচ্ছে Sn, কপার হচ্ছে Cu, দুইটা সমন্বয়ে তৈরি হয় ব্রোঞ্জ। তো প্রথমে আমরা
এইটা সম্পর্কে জাস্ট বেসিক কথাবার্তা বলবো যে গরম গলিত ধাতুর মধ্যে অন্য একটি গরম গলিত ধাতু মিশায় যদি নতুন ধাতু তৈরি করা হয় তখন তাকে সংকর ধাতু বলে। 90% কপার এবং 10% টিনকে একত্রে মিশ্রিত করে আমরা সংকর ধাতু ব্রোঞ্জ তৈরি করি, এটা সম্পর্কে আমাদের বলতে হবে। এবার সেম জিনিস, ওই যে পাকা আম খেতে মিষ্টি লাগে কেন ব্যাখ্যা করো। তো পাকা আম খেতে মিষ্টি কেন লাগে? পাকা আমে আমাদের সাকসিনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডের পরিমাণ কম থাকে, কাঁচা আমে সাকসিনিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। ওকে, অ্যাসিড টক স্বাদযুক্ত। আর চিনি বা গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো তৈরি হলে সেগুলো চিনি, সেগুলো হচ্ছে মিষ্টি স্বাদযুক্ত। তো এগুলো আমরা আগে ব্যাখ্যা দেখে আসছি। সেমভাবে মোমকে দহন করলে কি উৎপন্ন হয় এটা আমরা দেখছিলাম। মোমকে যদি আমরা দহন করি তাহলে কার্বন ডাইঅক্সাইড, পানি, কার্বন ডাইঅক্সাইড, তাপ এগুলো উৎপন্ন হয়। প্রাকৃতিক গ্যাসকে দহন করলে কি উৎপন্ন হয় এটাও দেখছি, এগুলো সামনের চ্যাপ্টারে এগুলাতে আমরা আবার দেখব। ওকে, তো এই টাইপের শর্ট প্রশ্নগুলো আসে। এই যে অ্যান্টাসিড জাতীয় পদার্থ পাকস্থলীর অ্যাসিডিটি কিভাবে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো, এটা আমরা দেখে আসছি এবং এই বিক্রিয়া ঘটে, এটা আমরা সামনের চ্যাপ্টারগুলোতে আর ভালো করে পড়বো। এই চ্যাপ্টারে জাস্ট আমরা বেসিক ধারণা রাখতেছি। ওকে, জাস্ট বেসিক ধারণা রাখলেই হচ্ছে। ওকে, এবার বলতে দেখো ফসল উৎপাদনে রাসায়নিক সারের প্রভাব ব্যাখ্যা করো। বেসিক রিডিং পড়বা, ফসল উৎপাদনে রাসায়নিক সারের প্রভাব, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথাবার্তা বলে আসছি। সো ওইগুলাই দেখো, যা যা কথাবার্তা বলে আসছে ওগুলাই দেখো এখন প্রশ্ন আকারে দিছে, পারবো কিনা বলো। ওকে, বলতে দেখো সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। একদম সিম্পল, ওই যে সালোক সংশ্লেষণের সময় যে বিক্রিয়ার কথা বললাম ওই বিক্রিয়াটা দেখাবা, দেখায় বলবা এখানে রসায়ন সংশ্লিষ্ট আছে। দ্যাটস ইট, এগুলা বসে বসে লেখা শিখতে হবে। ওকে, এবার দেখো কিছু সংজ্ঞা আসবে এই চ্যাপ্টার থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আসবে হচ্ছে আলকেমি। তো আলকেমি শব্দ সম্পর্কে আমরা বিস্তারিত পড়ছিলাম, মনে আছে ওইটা। এবার অ্যাটম, অ্যাটম শব্দ সম্পর্কে বিস্তারিত পড়ছিলাম। এরপরে দেখো গবেষণা, রিসার্চ, এটা সম্পর্কেও বিস্তারিত পড়াশোনা করছি। এরপরে দেখো ট্রি ফয়েল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পড়ি নাই, মাথায় রাখবা, এটা সম্পর্কে একটু পড়তে হবে যে তেজস্ক্রিয় রশ্মি চিহ্নকে ট্রিফয়েল বলে। তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন, ওই যে ট্রিফয়েলের চিহ্নটা কেমন ছিল, এরকম একটা ত্রিভুজ ছিল, মাঝখানে একটা গোল ছিল, এরপরে এরকম ফ্যান ছিল, এই সাইডে এরকম ফ্যান ছিল, এই সাইডে এরকম ফ্যান ছিল, এরকম তিনটা ফ্যান দিয়ে ট্রিফয়েল ছিল। ভালো করে দেখবা, তিনটা ফ্যান দিয়ে। এরপর প্রিজারভেটিভস, ভারী ধাতু, এগুলো সম্পর্কে আমরা পড়ছি অলরেডি, ঠিক আছে। মরিচা, সেলুলোজ, ভারী ধাতু, এগুলো সম্পর্কে জাস্ট একবার রিডিং দিবা। তো এই সেম যেই সিকিউগুলো আমরা ওখানে পড়ে আসছি এগুলাই বারবার আসছে। আশা করি পুরো অংশটা তুমি বুঝতে পারছো। এই চ্যাপ্টারে এইগুলা পড়লেই হয়েছে, এনাফ, মোর দেন এনাফ, এর বাইরে আর কিছু লাগবে না। এরপরে কয়েকটা এমনি সিকিউ আমি এক্সট্রা দিয়ে রাখছি, এগুলো জাস্ট একবার করে দেখে নিবা। একবার করে দেখলে হয়েছে, একই জিনিস ঘুরে ফিরে বারবার আসছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আশা করবো এই টোটাল ক্লাসের মাধ্যমে তোমার রসায়নের যাত্রা শুরু হবে এবং তুমি ইচ অ্যান্ড এভরিথিং ধরতে পারছো, বুঝতে পারছো। তোমার সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।